Dear viewers, welcome to today's live career talk on technical research career in Bangladesh. This program is presented by UIU Electrical and Electronic Club. I am Abhijit Shaha, lecturer, EEE Department UIU, today's host for this evening. And today we have two very special guests with us who will be talking about the prospects of career in technical research in our country. First of all, we have Dr. Muhammad Ziaur Rahman Khan. He is a professor of EEE Department at BUET and also a board member of Sustainable and Renewable Energy Development Authority, SREDA. Previously, he was the director of Center for Energy Studies, CES, BUET, and GSR completed his PhD from University of Cambridge from UK. We also have Muhammad Shahriar Ahmed Choudhury, Assistant Professor, Department of EEE UIU, and also he is the Director of Center for Energy Research, CER. Also, he is the Chairman of Center for Renewable Energy Services Limited and a visiting scholar at Staffordshire University, UK, and Odenberg University, Germany. তো আজকে স্যারদেরকে আমরা স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই প্রোগ্রামে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রথমেই স্যার জানতে চাইবো আপনারা কেমন আছেন? ভালো, আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। স্যার আপনাদেরকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সকলের সঙ্গেই কথা বলবো, আপনাদের খুব মূল্যবান মতামত আমরা জানবো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রসপেক্টস অফ ক্যারিয়ার ইন টেকনিক্যাল রিসার্চ, অর্থাৎ টেকনিক্যাল রিসার্চে আমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টদের কি কি প্রসপেক্ট রয়েছে, কি কি অপরচুনিটিস রয়েছে, সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং আজকে এই প্রোগ্রামটি আয়োজন করেছে ইউআইইউ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ক্লাব, তো তাদেরকেও ধন্যবাদ এরকম একটি সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য। প্রথমেই আমি চলে যেতে চাই জিয়া স্যারের কাছে। স্যার, আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে বাংলাদেশে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর যে সেক্টরগুলো রয়েছে, পাওয়ার, ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, বায়োমেডিকেল কিংবা রিনিউয়েবল এনার্জি যে সেক্টর রয়েছে, এই সেক্টরগুলোতে আসলে টেকনিক্যাল রিসার্চের স্কোপ বা অপরচুনিটি কেমন রয়েছে? ধন্যবাদ। আসলে আমার যেটা মনে হয় যে বাংলাদেশে যে কোনো ফিল্ডে রিসার্চের অপরচুনিটি অনেক বেশি, কারণ আমাদের দেশের পপুলেশন, আমাদের দেশের ক্লাইমেট, আমাদের দেশের কনটেক্সটে মানে প্রত্যেকটা প্রবলেমের একটা আলাদা ডাইমেনশন থাকে। কাজেই আমাদের এখানে যে কোনো ইন্টারন্যাশনাল রিসার্চকে কাস্টমাইজ করা বলো বা নতুন টেকনোলজি ইনোভেশনের ক্ষেত্রে বাংলাদেশ এটা বিশাল মানে অপরচুনিটি ক্রিয়েট করে। কাজেই আমি বলবো যে কোনো ফিল্ডের মতো বাংলাদেশে ইলেকট্রিক্যাল সাইডে যেসব জিনিস আছে প্রত্যেকটাতে রিসার্চের অপরচুনিটি অনেক বেশি। আর এখন যেটা মানে আমরা অনলাইনে অনেক কিছু করতে পারি আমাদের ওয়েব বেস কাজের মাধ্যমে। এটাতে যেটা সুবিধা হচ্ছে যে আমরা ইচ্ছা করলে দেশে কিছু করে বাইরের কিছু কাজকে আমি দেশে এনেও কাজ করতে পারি। যেমন বাইরে অনেক কিছু রিসার্চের কিছু কম্পোনেন্ট আছে, যেমন ওখানে হয়তো ল্যাব বেসড ওয়ার্কটা খুব ভালো করে করছে। আমাদের এখানে যদি আমি একাডেমিক সাইডে বলি তাহলে থিওরিটিক্যাল মডেলিং, নিউমেরিক্যাল ওয়ার্কগুলো এগুলো যদি আমরা এখানে করতে পারি, সেটা আমরা ওখানে পাঠাই দিলে ওরা দুইটা কাজ একসাথে করে, আমাদের যেহেতু অনেক ভালো স্টুডেন্ট বেজ লাইন আছে আমাদের দেশের, সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে টেকনিক্যাল এডুকেশনে আসে হচ্ছে যাদের মানে একটু বলবো যে এডুকেশনাল কোয়ালিফিকেশন ভালো, তারাই টেকনিক্যাল লাইনে আসে। কাজেই আমাদের টেকনিক্যাল এডুকেশনের ছেলেদের পটেনশিয়াল অনেক বেশি থাকায় অপরচুনিটিটা অনেক বেশি থাকে, আমি এটা মনে করি আর কি। ধন্যবাদ স্যার আপনাকে। আমি একটু শাহরিয়ার স্যারের কাছে যেতে চাই। স্যার, বাংলাদেশে কি কি ধরনের ডেডিকেটেড রিসার্চ ইনস্টিটিউট আছে এই মুহূর্তে বাংলাদেশে, যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছে, এবং সেই ক্ষেত্রে আপনার মূল্যায়নটা স্যার জানতে চাই। ধন্যবাদ অভিজিৎ এবং ট্রিপলির ডিপার্টমেন্টের ইসি ক্লাবকে এই অর্গানাইজ করার জন্য। আচ্ছা, বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত আমাদের রিসার্চগুলো ইউনিভার্সিটি ওরিয়েন্টেড। বাইরে বেশ কয়েকটা রিসার্চ ইনস্টিটিউট আছে আমাদের,
ডেডিকেটেড। স্পেশালি আমি বলবো যে আমাদের এগ্রিকালচারাল সেক্টরে কিন্তু মানে এগ্রিকালচারাল সেক্টরে আমরা অনেক ডেভেলপ। তো ওখানে যেমন বিএডিসি আছে, তারপরে বাড়ি আছে, এই টাইপের। কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর জন্য এরকম মানে ডেডিকেটেড রিসার্চ ল্যাব আলাদাভাবে ওইভাবে গড়ে ওঠেনি। তো আমাদের যে রিসার্চ ল্যাব গুলো আছে মূলত আমি বলবো যে এগুলো ইউনিভার্সিটি বেসড, এবং রিসেন্টলি কিন্তু অনেক রিসার্চ হচ্ছে। যেমন বুয়েটে এনার্জি রিসার্চ সেন্টার আছে, তারপরে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, কমিউনিকেশন আছে, এভাবে রিসার্চ হয়। যেমন আমাদের ইউনিভার্সিটিতে আছে রিনিউয়েবল এনার্জির জন্য আছে, তারপরে সেন্টার ফর এনার্জি রিসার্চ, এবং আরো অনেকগুলো স্পেশালি যে নর্থ সাউথে আছে, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে আছে। মূলত এই রিসার্চ গুলো ইউনিভার্সিটি বেস। আর কিছু কিছু রিসার্চ হয় আমাদের, যেমন এখন অ্যাটমিক এনার্জি কমিশনে আছে, ওখানেও ইলেকট্রিক্যাল বেস বেশ কিছু রিসার্চ হয়। তারপরে আমাদের যেটা আমরা সায়েন্স ল্যাব বলি বিসিএসআইআর, সেখানেও কিছু রিসার্চ হয়। তো মূলত আমাদের এই রিসার্চ গুলো আমি যেটা বলবো যে এতদিন বা আগ পর্যন্ত আমাদের রিসার্চ সেন্টার গুলোর সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ ছিল যে আগে রিসার্চ ফান্ডিং, এটার আগে সমস্যা ছিল। কারণ ফান্ডিং এর জন্য আমাদের লোকাল ফান্ডিং গুলো অ্যাভেলেবেল ছিল না। বেশিরভাগ ফান্ডিং ছিল যে মূলত আমাদেরকে দেখা যেত যে রিসার্চ প্রজেক্টে অ্যাপ্লাই করতে হতো বাইরের কোনো ফান্ড পাওয়ার জন্য। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের দেশের ডেভেলপমেন্ট হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল একটা ডেভেলপমেন্ট ফেজে, আমরা বলবো যে ডেভেলপিং ফেজে আমরা উঠে আসছি। যার ফলে এখন ইন্ডাস্ট্রির রিসার্চ আছে, এবং এগুলো আমাদের ইউনিভার্সিটি গুলোতে আসতেছে, বুয়েট এবং আমরা এবং আরো অন্যান্য যে ইউনিভার্সিটি গুলো আছে, যে পাবলিক বা প্রাইভেট, যেগুলো যেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যে ভালো যে সমস্ত জায়গায়, মোটামুটি সব জায়গায় মানে একটা অপরচুনিটি আসছে, এবং লোকাল ফান্ডিং গুলো অ্যাভেলেবল হচ্ছে। কাজে আমি বলবো যে এই প্রসপেক্টটা আমাদের জন্য ভালো। এখন আমরা সামনে যেটা দেখতে চাই, যেটা আমরা বাইরে যারা আমরা পড়াশোনা করেছি তারা দেখেছি যে ইন্ডিপেন্ডেন্ট আসলে রিসার্চ ইনস্টিটিউট থাকে বাইরে, যেটা হয় যে বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং যারা ফ্যাকাল্টি তারা এসে কাজ করতে পারে। তো আমরা এখনো ওই রকম ইনস্টিটিউট বাংলাদেশে সেভাবে গড়ে ওঠেনি। তবে আমরা আশা করব যে সামনে হয়তো বা এগুলো আরো গড়ে উঠবে। স্যার, এই এই সঙ্গে আপনি যেহেতু ফান্ডিং এর কথা বলছেন, আমি এই ক্ষেত্রে একটি প্রশ্ন আপনার সঙ্গে একটু জুড়ে দিতে চাই। সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশে যে ধরনের প্রাইভেট রিসার্চ ইনস্টিটিউট গুলো দেখছি ইউনিভার্সিটি ওরিয়েন্টেড, তাদের আসলে ফান্ডিং এর সোর্সটা কি? তারা কি পুরোটাই কি অনুদান নির্ভর, নাকি রিসার্চ ইনস্টিটিউট গুলোর নিজস্ব কোনো ইনকামের সোর্স রয়েছে? অর্থাৎ তাদের সার্ভাইভেলিটি যদি আমরা চিন্তা করি, বা তাদের অপারেশনটা যদি চিন্তা করি লং টার্ম, তাদের যদি আমরা আরো প্রলিফিকেশনটা চিন্তা করি, সেক্ষেত্রে তাদের এই ফান্ডিং এর সোর্স গুলো মেইনলি কি কি হয়? আচ্ছা, আমি অভিজিৎ একটা জিনিস ক্লিয়ার করতে চাই। আসলে শুধুমাত্র অনুদান নির্ভর যদি কোনো ইনস্টিটিউট হয় তাহলে এটা আসলে সাস্টেনেবল হয় না। হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে অনুদান হয়তো সবসময় কন্টিনিউয়াসলি পাওয়া যায় না, একটা লিমিটেড স্কেলে করা যায়। তো যেটা হয় সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রির সাথে যদি অ্যাফিলিয়েটেড হয় এবং ইন্ডাস্ট্রির ফান্ডিং যদি আসে। যেমন বুয়েটে বিআরটিসি আছে, যারা হচ্ছে যে প্রাইভেট সেক্টর এবং ইন্ডাস্ট্রির যে প্রবলেম গুলো সেগুলো সলভ করে। যেমন আমাদের ইউনিভার্সিটি আমরা বলবো আমাদের যে সেন্টার ফর এনার্জি রিসার্চ আছে, আমরা মূলত রিনিউয়েবল এনার্জি সেক্টরে যে রিসার্চ গুলো করি। বা আমাদের দেখা যাচ্ছে যে আমাদের অনুদান নির্ভর যে ফান্ডিং গুলা বা রিসার্চ ফান্ডিং গুলা যেটা বলি, তার চেয়ে কিন্তু আমাদের যে কমার্শিয়াল যে ফান্ডিং, অন্যান্য যে প্রজেক্ট গুলা, বিশেষ করে ইন্ডাস্ট্রি যে প্রবলেম সলভ গুলা, যে ডিজাইনিং, যে কোনো প্ল্যান্ট বা অথবা কোনো প্ল্যান্টের সমস্যা হচ্ছে সেগুলার তোমার ফল্ট ফাইন্ড করা অথবা ফল্ট ডিবাগিং করা এবং সেগুলা এলিমিনেট করার জন্য সাজেশন দেয়, সেগুলোর জন্য কিন্তু ফান্ডিং গুলো আসে। এই ফান্ডিং গুলো কিন্তু ইউনিভার্সিটির জন্য একটা বড় সোর্স আমি বলবো। এবং যেগুলো আগে কিন্তু আমি আবারও বলছি, আগে কিন্তু এই ফান্ডিং এর সোর্স গুলো ছিল না, মানে ইন্ডাস্ট্রির সাথে ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন গুলো আগে ছিল না। এই স্কোপ গুলো কিন্তু এখন তৈরি হচ্ছে এবং সামনে কিন্তু আরো অনেক বেশি তৈরি হবে। এবং আমরা যেটা দেখছি যে আমাদের সামনে এই মুহূর্তে, মানে যেটা জিয়াও আমার সাথে বোধহয় একমত হবে, যে পরিমাণ কাজ আছে আমাদের কিন্তু রিসোর্স, ওই রকম রিসোর্স কিন্তু আমাদের হাতে নাই। যার ফলে হচ্ছে কি যারা এই রিসার্চে ইন্টারেস্টেড তাদের জন্য কিন্তু সামনে আমি বলবো যে অনেক অপরচুনিটি আছে। ওকে, ধন্যবাদ স্যার। আমি একটু জিয়া স্যারের কাছে যেতে চাই। শাহরিয়ার স্যার বাংলাদেশে বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট গুলো নিয়ে কথা বললেন। আপনার আপনার দৃষ্টিতে স্যার আমি একটু যেটি জানতে চাইবো সেটি হচ্ছে যে ইলেকট্রিক্যালের কোন সেক্টর গুলোতে আসলে রিসার্চ এখন এমার্জিং, যেগুলো নিয়ে বাংলাদেশের রিসার্চ অপরচুনিটি আছে এবং রিসার্চের আরো নতুন ইনস্টিটিউট তৈরি করা সম্ভব এবং প্রয়োজন বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমার যেটা মনে হয় যে ইলেকট্রিক্যালের এনার্জি রিলেটেড রিসার্চগুলো এখন অনেক বেশি হচ্ছে, কারণ আমাদের অনেক বেশি হচ্ছে। পাওয়ার আর এনার্জিতে আমাদের মানে ডিমান্ডটাও বাড়ছে, এবং আসলে এনার্জি তো এখন ওয়ার্ল্ডের একটা ট্রেন্ড চলে আসছে এনার্জি নিয়ে কাজ করা। কাজে এনার্জি রিলেটেড রিসার্চে অনেক বেশি আমাদের বাংলাদেশেও এনার্জি রিলেটেড রিসার্চের ফান্ড অ্যাভেলেবিলিটিটা অনেক বেড়ে গেছে। আর এনার্জি ছাড়াও যেসব ফিল্ড আছে, যেমন আমাদের ভিএলএসআই কাজ বাড়ছে,
তারপরে ইলেকট্রিক্যালে যেমন আমাদের অটোমেটিভ ইলেকট্রিক ভেহিকেল নিয়ে এখন কাজ হবে। ইলেকট্রিক ভেহিকেল রিলেটেড বিভিন্ন কাজ, বিভিন্ন ইন্ডাস্ট্রি আসতেছে যারা ইলেকট্রিক ভেহিকেল ডিজাইন বা ইলেকট্রিক ভেহিকেল এখানে ম্যানুফ্যাকচারিং এর কথা ভাবছে। তারপরে আসছে যেমন আমাদের দেশীয় ব্র্যান্ড আসছে ওয়ালটন। তো এরকম আরো কিছু ব্র্যান্ড আছে, মিনিস্টার আছে, যারা নতুন নতুন টেকনোলজি নিয়ে আসছে বাংলাদেশে। এসব ওয়ালটনের রিসার্চ একটা বড় বাজেট কিন্তু রাখে ওরা রিসার্চের কারণে কাজে। কারণ ওয়ালটন যদি নিজেকে একটা গ্লোবাল ব্র্যান্ড হিসেবে ডিক্লেয়ার করতে চায়, সবসময় বাইরে থেকে রিসার্চ এনে কিন্তু এটা সম্ভব না। কাজেই এই রিলেটেড রিসার্চের স্কোপটাও বাড়ছে। কাজেই আমাদের দেশে এনার্জি রিলেটেড রিসার্চের ভালো, এবং এনার্জি রিলেটেড রিসার্চের জন্য আসলে কিছু কিছু ইনস্টিটিউট আছে, কিন্তু এই যে ভিএলএসআই নিয়ে কাজ করার জন্য, তারপরে আমি বলবো নতুন ইলেকট্রনিক টেকনোলজি নিয়ে কাজ করার জন্য রিসার্চ রিলেটেড ল্যাব, এগুলো একটু এখনো অনেক কম আছে। যেমন আমি যদি বলি ওয়ালটন বা মিনিস্টার বা নতুন টেকনোলজি রিলেটেড ইলেকট্রিক ভেহিকেল নিয়ে কাজ করার জন্য যে এইসব যদি কাজ করে এমন মানে একাডেমিক ইনস্টিটিউশনে এই ধরনের রিসার্চ ফ্যাসিলিটি নাই। এখন আছে ধর ওই প্রতিষ্ঠানের নিজস্ব রিসার্চ আছে, যেটা ওই প্রতিষ্ঠানকেই সাহায্য করে, সারা দেশকে সাহায্য করে না। নতুন টেকনোলজি ডেভেলপমেন্ট হলে সেটা প্যাটেন্টেড হয়ে ওই প্রতিষ্ঠানেরই হয়ে যায়। কাজে আরো কিছু ইনস্টিটিউট হতে পারে যেগুলো এ ধরনের রিসার্চকে পেট্রোনাইজ করে। স্যার, এই ক্ষেত্রে আপনি তো যেটি বলছেন যে সেই ক্ষেত্রে তাদের কর্পোরেট বা ইন্ডাস্ট্রি গুলো তাদের নিজস্ব প্রয়োজনে তাদের নিজস্ব আর&ডি কাজ করে। বাংলাদেশে স্যামসাং এর রয়েছে, ওয়ালটন সহ আরো অন্যান্য কোম্পানি রয়েছে। কিন্তু আমি স্যার, আপনি যেহেতু আপনার কাজের অভিজ্ঞতা সূত্রেই বলি, আপনি বাংলাদেশের সর্বোচ্চ টেকনিক্যাল ইনস্টিটিউটের সেন্টার ফর এনার্জি স্টাডিজ এর ডিরেক্টর ছিলেন। বর্তমানে আপনি স্ট্রেডার বোর্ড মেম্বার হিসেবে আছেন। যেহেতু স্ট্রেডা বাংলাদেশের রিনিউয়েবল এনার্জির প্রচার এবং প্রসারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, আপনার কাছে খুবই যেটি জানতে চাইবো সেটি হচ্ছে যে বাংলাদেশে যে সমস্ত ডেডিকেটেড রিসার্চ ইনস্টিটিউট রয়েছে সেগুলো বাদে বিশ্ববিদ্যালয় ভিত্তিক রিসার্চের সার্বিক অবস্থা কেমন? কারণ বাংলাদেশে কিন্তু বরাবরই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের রিসার্চের যে খুব একটা ভালো অবস্থায় নেই, সেগুলো নিয়ে কিন্তু আমরা বরাবরই কথা শুনছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কিংবা পাকিস্তানের তুলনায় যে আমাদের একাডেমিক রিসার্চ খুব একটা উন্নত নয়, সেগুলো নিয়েও প্রচুর প্রশ্ন উঠছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে যতগুলো প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের সার্বিক রিসার্চের অবস্থা কেমন? একজন একাডেমিশিয়ান হিসেবে আপনার এই ক্ষেত্রে মূল্যায়নটি কি? আমি যেটা মনে করি আসলে আমাদের দেশে ইনস্টিটিউটের সংখ্যা বাড়লেও যে রিসার্চ বাড়বে এটা ঠিক না। আমাদের খুব ভালো ম্যান পাওয়ার দরকার, যোগ্য ম্যান পাওয়ার দরকার। যেমন আমি যদি বলি যে ইঞ্জিনিয়ারিং বা এনার্জি রিলেটেড ইনস্টিটিউট বাংলা শুধু কিন্তু ইউআইইউতে বা বুয়েটে নাই, আরও বাইরেও আছে, কিন্তু তাদের আউটপুটটাও খেয়াল করা উচিত। এখন অনেকেই হয়তো এনার্জি ইনস্টিটিউট খুলতেছে, কিন্তু তাদের পর্যাপ্ত ম্যান পাওয়ার নাই, তাদের ফান্ডিং আছে, তাদের রিসোর্স আছে, কিন্তু হিউম্যান রিসোর্সের অ্যাভেলেবিলিটিটা ঠিক নেই। আর একটা জিনিস হচ্ছে বাংলাদেশে এখন ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এতদিন পর্যন্ত যেটা হয়েছিল একাডেমিক সাইডে রিসার্চটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি। কারণ আমি যদি বলি আমাদের দেশে একজন প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার ক্ষেত্রে ডিগ্রি প্লাস সার্টেন নাম্বার অফ পাবলিকেশনটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এখানে রিসার্চ করতে হবে কিনা, রিসার্চটাকে কিভাবে পেট্রোনাইজ করবে, এটা আসে নাই এখনো বুয়েটে। আমাদের বিভিন্ন আমাদের যে প্রমোশনগুলো আছে এগুলোতে কিন্তু একটা সার্টেন নাম্বার অফ পেপার কাউন্ট করা হয়। এখন আমি যদি প্রফেসর হয়ে যাই তাহলে তো আমার আর পেপার দরকার নেই। আমার পেপার এখন একটা সার্টেন এজের পরে আমার প্রমোশনের অ্যাভেলেবিলিটি কম, কাজে অপরচুনিটি যেহেতু নাই, আমি রিসার্চ করলাম না। আমার রিসার্চ করি বা না করি, আমি কিছু না করি, আমি প্রফেসর হিসেবে থাকবো, তাও আমি একাডেমিক ইনস্টিটিউশনে পড়ায় যাব। এই যে একটা মেন্টালিটি আমাদের, এই মেন্টালিটি থেকে সরে না আসলে আসলে ভালো রিসার্চ হবে না। আমরা রিসার্চটা হচ্ছে আমার একটা মনের ক্ষুধা থেকে আমার রিসার্চটাকে করা উচিত। এক্ষেত্রে একাডেমিক ইনস্টিটিউশনগুলো আমাদেরকে সাপোর্ট করবে, কিন্তু আমাদের নিজেদেরকেই রিসার্চের জন্য আগায় আসতে হবে। এই মেন্টালিটিটা এতদিন আমাদের এখানে অভাব ছিল। আমি যদি বলি যে কোনো বাংলাদেশে হয়তো 50টার মতো পাবলিক ইউনিভার্সিটি আছে, 50টা পাবলিক ইউনিভার্সিটি সারা দেশে, এবং সরকার প্রত্যেকটা জেলায়, এখন প্রত্যেকটা জেলায় আমি ইউনিভার্সিটি করলাম, কিন্তু রিসার্চ করার জন্য তো হিউম্যান রিসোর্স দরকার। ইউনিভার্সিটি তো কিন্ডারগার্টেন স্কুল না যে আমি কয়েকটা টিচার বসাই দিলাম আর তারা পড়ায় ফেললো। এটা আসলে কোয়ালিফাইড টিচিং লাগবে। আর একটা হচ্ছে যেটা সমস্যা হয় যে আমাদের দেশে যতই বলি আমাদের ফান্ডের অ্যাভেলেবিলিটি লিমিটেড।
এখন লিমিটেড ফান্ডে আমরা যদি এতগুলা ইউনিভার্সিটিকে রান করতে চাই বা এতগুলা ইনস্টিটিউশনকে রান করতে চাই, তাহলে প্রত্যেকটা ইনস্টিটিউশনের জন্য অ্যালোকেটেড বাজেটটা খুবই কম হয়ে যায়। তখন দেখা যায় যেখানে হিউম্যান রিসোর্স ভালো সেখানেও বাজেট আসছে কম, আর যেখানে নাই সেখানেও একই রকম বাজেট চলে যাচ্ছে, তাহলে কাজটা ঠিক মতো হয় না। এই ক্ষেত্রে আমাদের মানে রিসার্চটা বাধাগ্রস্ত হয়। আর একটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি রিসার্চের ক্ষেত্রে আমি যেটা বলবো, ইন্ডাস্ট্রি রিসার্চের ক্ষেত্রে যেটা হয়, এইসব ক্ষেত্রে ইন্ডাস্ট্রির একটা মানে চ্যালেঞ্জ থাকে যে তাদের একটা প্রবলেম নিয়ে রিসার্চ করতে হয়। আর একাডেমিক রিসার্চটা হয় হচ্ছে একটা ওপেন এন্ডেড রিসার্চ, যে আমি জানি যে এটার ক্ষেত্রে, যেমন আমি যদি বলি কোভিড নিয়ে কথা বলি, একটা জিনিস হবে না, সেটাও আমি রিসার্চ হতে পারে যে এটা হবে না, এটা আমি প্রমাণ করে দেখাবো যে এটা হবে না, এটাও একটা রিসার্চ, একাডেমিক রিসার্চ। কিন্তু ইন্ডাস্ট্রি যদি বলে, ইন্ডাস্ট্রি আগে ধরে নিবে যে আমার এটাতে 70% চান্স আছে হওয়ার, তাহলে আপনারা রিসার্চ করেন যে এটাকে 100% করা যায় কিনা। ইন্ডাস্ট্রির ফান্ডিং গুলা কিন্তু এরকম, যে একটা চ্যালেঞ্জকে নিয়ে অথবা আননোন ফিল্ডে হাঁটা, যেখানে পসিবিলিটি অনেক হাই, কারণ ইন্ডাস্ট্রি সেখানে ফান্ড করতে রাজি না, যেসব ক্ষেত্রে আমাদের মানে রিস্কটা অনেক হাই হয়ে যায়, কারণ এই ইন্ডাস্ট্রির লাভ দেখতে হয় এট দ্য এন্ড অফ দ্য ডে। কাজে আমাদের একাডেমিক ইনস্টিটিউশনগুলোকে আরও অ্যাক্টিভ হতে হবে। আর আমাদের যেটা করতে হবে, আসলে কোয়ালিফাইড ম্যান পাওয়ার দরকার সব জায়গায়, যাতে রিসার্চটাকে আগানো যায়। স্যার ধন্যবাদ। আমি যদি একটু সামারি করে বলি, তাহলে আপনার কথায় আমি যে জিনিসটি বারবার বুঝতে পারছি সেটি হচ্ছে যে বাংলাদেশে রিসার্চের জন্য কোয়ালিফাইড ম্যান পাওয়ার বা স্কিল ম্যান পাওয়ারের খুব ঘাটতি রয়েছে। কাজে আমরা যদি কোয়ালিটেটিভ রিসার্চ করে ভালো আউটপুট পেতে চাই, তার জন্য রিসার্চ ওরিয়েন্টেড বা রিসার্চ মাইন্ডেড মানুষজন খুবই প্রয়োজন। এবং যেহেতু বাংলাদেশে হায়ার ইনস্টিটিউশন গুলোতে রিসার্চটা আসলে প্রমোশনের জন্য খুব ম্যান্ডেটরি না, বা ফান্ডিংটা ম্যান্ডেটরি না অনেক ক্ষেত্রেই, তো সেই ক্ষেত্রে রিসার্চের আউটকামটা আমাদের জন্য ডিজেবল হচ্ছে না। আমি এই মুহূর্তে একটু শাহরিয়ার স্যারের কাছে যেতে চাই। স্যার, আপনি অনেকদিন ধরে ইউআইইউ তে সেন্টার ফর এনার্জি রিসার্চ সিইআর এর ডিরেক্টর হিসেবে আছেন, যেটি বাংলাদেশে অলরেডি একটি গ্রহণযোগ্য অবস্থানে পৌঁছেছে রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করার জন্য। এই ক্ষেত্রে স্যার আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো, যে বাংলাদেশে ইউনিভার্সিটি লেভেলে রিসার্চের পরিধি বাড়ানোর জন্য আমাদের কি কি করণীয় রয়েছে, বা কিভাবে আসলে রিসার্চের আরো ডাইমেনশনটা বাড়ানো যেতে পারে ইউনিভার্সিটি ওরিয়েন্টেড যদি বলি। আসলে দুটা জিনিস, একটা হচ্ছে যে স্কোপ বের করে নেয়া, আর আরেকটা হচ্ছে যে অপরচুনিটি কেউ ক্রিয়েট করে দেয়। তো আমার মনে হয় যেহেতু আমরা একটা ডেভেলপিং ফেজে আছি, মানে ডেভেলপ কান্ট্রিটা, আমাদের দেশে কিন্তু এগুলো এখনো এস্টাবলিশ না। হ্যাঁ, তো অনেক সময় যেটা হয় যে এই বিশেষ করে যে ইনস্টিটিউট গুলো আমরা যদি দেখি, তার পিছনে কিন্তু মোটিভেশন দরকার। এবং ইনিশিয়ালি যেটা আমরা বলি যে আইস ব্রেকিং, যেমন আমরা যখন আমাদের ল্যাবটা, আমাদের অভিজ্ঞতা দিয়ে বলি যে আমরা যখন আমাদের এখানে শুরু করেছিলাম আমরা সেই 2010-এ, তখন কিন্তু ছিল যে এই সেক্টরে আমরা রিসার্চ করবো এবং এই সেক্টরে একটা গ্যাপ তৈরি হবে। এবং ইনিশিয়ালি আমাদের যেটা ছিল যে আমরা যেটা আমি বলবো যে আমাদের ল্যাবটা আমার রুম থেকেই শুরু হয়েছিল। তো প্রথম আমরা কাজ পেতে প্রায় আমাদের স্টার্ট করার পরে 1 বছর পরে আমরা প্রথম একটা প্রফেশনাল কাজ পাই। ইনফ্যাক্ট তখন কিন্তু ফান্ডিং ছিল না আমাদের। তো যেটা হচ্ছে প্রফেশনাল কাজগুলো করতাম। তো এরপরে দেখা যায় 3-4 বছর কাজ করার পরে আমরা ফান্ড পাই এবং বাইরের ফান্ড পাই। তারপর হচ্ছে কি রিসেন্টলি যেটা হচ্ছে যে লোকাল ফান্ডও জেনারেট হচ্ছে। যেমন স্পেশালি যেহেতু আমরা পাওয়ার সেক্টরে আছি বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, তো মূলত আমরা বলবো যে আমাদের বিদ্যুৎ সেক্টরে কিন্তু গত 3-4 বছর ধরে যেটা এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল খুলেছে, তার আন্ডারে কিন্তু রিসার্চ ফান্ডিং দিচ্ছে। তো এই ফান্ডিং গুলো এখন ওখানে অ্যাপ্লাই করতে হবে, প্রপোজাল সাবমিট করতে হবে, এটা হচ্ছে একটা জিনিস। আর আরেকটা হচ্ছে কি ইনস্টিটিউটকে বা যারা রিসার্চ করতে চায় তাদেরকে কিন্তু স্কোপ খুঁজে বের করে নিতে হবে। মানে এটা এরকম না যে তৈরি জিনিস আছে আমার হাতে এনে তুলে দিবে, তা না, আমাকেই কিন্তু স্কোপটা খুঁজে বের করতে হবে। অনেক সময় আছে যে অনেক ইন্ডাস্ট্রি জানে না, হ্যাঁ, তার আসলে কোন লেভেলের রিসার্চ দরকার। হয়তোবা এটা মানে ইন্ডাস্ট্রি হয়তো তার একটা প্রোডাকশন লাইন চলছে, আমি যদি যে বলি যে আপনার এই রিসার্চটা দরকার, এটা করেন, তাহলে কিন্তু কেউ ইন্টারেস্টেড হবে না। তো এসব ক্ষেত্রে যেটা করা দরকার যে ইনিশিয়ালি আমাদেরকে বোঝাতে হবে যে এই রিসার্চটা করলে যেহেতু সে বিজনেসম্যান, তার ফিনান্সিয়াল বেনিফিট হবে, তার প্রোডাকশন কস্ট কমবে। এই জিনিসটা যখন তাকে বোঝানো যায়, তখন দেখা যাচ্ছে সেই ইন্ডাস্ট্রি হচ্ছে এনকারেজ হবে ওই রিসার্চ করার জন্য বা রিসার্চের জন্য ফান্ড অ্যালোকেট করার জন্য। তো এই জিনিসগুলো আমাদের করতে হবে। তো দুইটা জিনিস, একটা হচ্ছে কি, একটা হচ্ছে যে যেটা রাষ্ট্র থেকে আসে বা অনুদান নির্ভর যে রিসার্চ গুলো, সেগুলোতে হচ্ছে যে আপনার রেগুলার বেসিসে ওরা কি করে আপনার এই অ্যানাউন্স করবে যে অথবা সার্কুলার দিবে যে আমরা এই টপিকস এর উপর রিসার্চ ফান্ডিং দিব। তখন বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট অ্যাপ্লাই করে, তারপর এটা ইভালুয়েশন ওইটা থেকে পায়। এটা হচ্ছে যে একটা রিসার্চ।
এবং যেটার স্কোপটা আমি বলবো যে কম্পারেটিভলি কম, যেটা পুরো অনুদান নির্ভর। আর আরেকটা রিসার্চ হচ্ছে যে ইন্ডাস্ট্রি রিসার্চ, যে বাইরে আমরা যদি দেখি যে ডেভেলপ কান্ট্রি গুলার যে রিসার্চ ইনস্টিটিউট গুলো, তাদের কিন্তু এই ইন্ডাস্ট্রি রিসার্চটাই হচ্ছে বেশি, এবং ফান্ডিং কিন্তু বেশি আসে ওইখান থেকে। এবং আমাদের দেশে যেহেতু এই প্র্যাকটিসটা নেই, আমাদের কি করতে হবে যে যারা এই রিসার্চে আছে বা একাডেমিকে আছে, তাদেরকে হচ্ছে এই স্কোপটা বের করে নিতে হবে, মানে তাদেরকে যে বুঝাতে হবে মোটামুটি একটা মানে আইস ব্রেকিং এর মতো আর কি, বা গ্রাউন্ড ব্রেকিং বা স্টার্ট করা। যেমন আমরা বলবো যে বাংলাদেশ কিন্তু এখন একটা ফেজে, ডেভেলপমেন্ট ফেজে উঠছে এবং অনেক রিসার্চ প্রয়োজন আর কি। তো এই দুইটা সাইডে আমি দেখি, এবং দুইটার জন্য কিন্তু পরিশ্রম করতে হবে। প্রথমটাতে যেটা অলরেডি অ্যানাউন্স দিয়ে করে, সেখানে আরো অন্যান্য রিসার্চ ইনস্টিটিউটের সাথে কম্পিট করতে হবে। ডেফিনেটলি আমার রিসার্চ আইডিয়াটা ভালো হতে হবে, আমার যে ব্যাকগ্রাউন্ড রিসার্চ অথবা আমার যে মেথোডোলজি, এগুলো সম্পর্কে আমার ক্লিয়ার ধারণা থাকা লাগবে, এবং আমি আসলে কি করতে চাচ্ছি এবং আমার আউটপুট কি, আউটকাম কি, এবং এইটা আসলে আমাদের দেশের বা ওই সেক্টরের জন্য মানে কতখানি কাজে লাগবে, এই জিনিসগুলো যদি ক্লিয়ার করা যায়, তাহলে দেখা যাচ্ছে যে রিসার্চ ফান্ডিং পাওয়াটা অ্যাভেলেবেল হয়। আর সেকেন্ড আরেকটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিকে বুঝিয়ে রিসার্চের ফান্ড নিয়ে আসা। এইটার জন্য কিন্তু আমাদের যেটা করতে হবে যে কেউ কিন্তু এসে যে আমাদের রিসার্চ ল্যাবে মানে কাজ দিয়ে যাবে না, বা রিসার্চের জন্য ফান্ডিং দেওয়া যাবে ইন্ডাস্ট্রিগুলোতে, এটা বুঝাতে হবে। তো আমি আসলে এই দুই দুই রকম স্কোপই দেখছি আর কি। তো দুটারই স্যার আমার মনে হয় যে ধন্যবাদ। আমাদের ভালো স্কোপ আছে। স্যার আমি আমি আপনার সাথে এর সাথে একটি প্রশ্ন একটু যোগ করতে চাই, সেটি হচ্ছে আপনি বললেন যে ইন্ডাস্ট্রিকে আসলে বোঝানোর একটি ব্যাপার রয়েছে যে রিসার্চটা তাদের জন্য কেন ইম্পর্টেন্ট বা তাদের জন্য কেন ফ্রুটফুল হবে। এই ক্ষেত্রে বাংলাদেশে হায়ার ইনস্টিটিউশন গুলোর এগেনস্টে একটা কমপ্লেন সবসময় রয়েছে যে তারা সবসময় লোকাল মার্কেটের জন্য ম্যান পাওয়ার প্রডিউস করে, তারা খুব একটা রিসার্চ ওরিয়েন্টেড না। সেক্ষেত্রে আপনারা ইন্ডিভিজুয়াল লেভেলে যখন পার্সন হিসেবে রিসার্চ করবেন বা ইনস্টিটিউট হিসেবে রিসার্চ করবেন, আপনার ইনস্টিটিউশনের আপনাকে কতটুকু সাপোর্ট দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন, বা আপনার অভিজ্ঞতা যদি শুনতে চাই, ইউআইইউ তে আপনার যে অভিজ্ঞতা ছিল। অভিজিৎ, তোমার কথার মধ্যে দিয়ে আমি শুনিনি, যদি আবার একটু বলো। আচ্ছা স্যার, আমি আপনাকে যে প্রশ্নটি এখন করতে যাচ্ছি যে আপনি বললেন যে রিসার্চের স্কোপ রিসার্চারকেই খুঁজে নিতে হবে, কিন্তু এই ক্ষেত্রে ইনস্টিটিউট গুলোর কতটুকু সাপোর্ট প্রয়োজন বলে মনে করেন? যেরকম বিশ্ববিদ্যালয়গুলোর কি ভূমিকা রয়েছে যে তার যে রিসার্চাররা তার আন্ডারে রিসার্চ করতে চায় তাদেরকে প্যাট্রোনাইজ করার জন্য, ফ্যাসিলিটেট করার জন্য তাদের ভূমিকাটা কি, বা আপনি কতটুকু এই ক্ষেত্রে সাপোর্ট পেয়েছেন ইউআইইউ থেকে যখন আপনি সিআর নিয়ে অ্যাপ্রোচ করলেন ইনস্টিটিউট গুলোকে বা বাংলাদেশের বিভিন্ন অর্গানাইজেশন গুলোকে, আপনার কতটুকু হেল্পফুল ছিল ইনস্টিটিউশন আপনার প্রতি? না, এটা তো ডেফিনেটলি একটা ইনস্টিটিউটের সাপোর্ট না পেলে তো অবশ্যই হবে না। এখানে দুইটা জিনিসই দরকার। একটা হচ্ছে যে রিসার্চার, তার মোটিভেশন দরকার, তার একটা কাজের আগ্রহ দরকার। দ্বিতীয় হচ্ছে যে আমি যেটা বললাম যে যে ইনস্টিটিউট হয় সেই ইনস্টিটিউটের কিন্তু দুইটা জিনিস থাকে। ধরেন ইনস্টিটিউশনের যে টপ লেভেলে যারা থাকে বা ম্যানেজমেন্ট লেভেলে, আমরা যেখানে বলি যে আমাদের ভিসি অথবা যে ইউনিভার্সিটির যে রেজিস্ট্রার আছে, তারা কিন্তু আমার পার্টিকুলার রিসার্চ সম্পর্কে তার কিন্তু ওই রকম নো হাউ নাও থাকতে পারে। তো আমাকে যেটা করতে হবে যে আমাকে সেই জায়গায় মোটিভেশনের ব্যাপার আছে। আমার যে হায়ার অথরিটি আছে বা আমার যে ভিসি আছে, তাকে কিন্তু আমাকে মোটিভেট করতে এবং তাকে বুঝাতে হবে যে আমার রিসার্চটার ইমপ্লিকেশন কি, বা এটাতে স্কোপটা কিরকম আছে। এবং সেসব ক্ষেত্রে আমার মনে হয় যদি টপ অথরিটিকে বোঝানো যায়, তাহলে এটা যে কোনো ইউনিভার্সিটি, তো সমস্ত ইউনিভার্সিটি কিন্তু আসলে চায় যে তার ইউনিভার্সিটিতে একটা রিসার্চ বেস মানে ইউনিভার্সিটি হোক। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার সাপোর্ট পাওয়া যায়। অনেক ক্ষেত্রে হয় যে অনেক মানে এটা আমি যেটা বলবো যে অনেক টপ ম্যানেজমেন্ট আছে যারা স্বতঃপ্রণোদিত হয়ে অন্যদেরকে সাপোর্ট করে বা তার ইউনিভার্সিটির আন্ডারের ইনস্টিটিউট গুলোকে স্ট্রেংথেনিং করতে চায়। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু যারা ওই পার্টিকুলার রিসার্চে ইনভলভ আছে, তাদেরকে মোটিভেশন নিয়ে এবং তাদেরকে টাচ করে এবং এটা কনভিন্স করে, মানে আমি যেটা বারবার যেটা বলতেছি, যেটা আদায় করে নিতে হয় আর কি। ধন্যবাদ স্যার। এই মুহূর্তে আমি একটু জিয়া স্যারের কাছে যাব। স্যার, আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি যে শাহরিয়ার স্যারের কথা বা আপনার কথায় যে বিষয়টি বারবার উঠে আসছে সেটি হচ্ছে একাডেমিক রিসার্চের কথা, অর্থাৎ যারা একাডেমিতে রিসার্চ করবে তার বেশিরভাগ ক্ষেত্রেই তারা হয়তো একাডেমিক প্রফেশনে থাকবে, তারা ইউনিভার্সিটি টিচার হবে। কিন্তু ইউনিভার্সিটি টিচারদের বাইরেও তো স্যার একটা ভালো রিসার্চ পটেনশিয়াল আছে, বা যারা আমাদের জেনারেল স্টুডেন্ট গ্রাজুয়েট হয়ে বের হচ্ছে তারা যদি রিসার্চে আসতে চায় এবং রিসার্চটাকে তাদের ক্যারিয়ার হিসেবে নিতে চায়, সেই ক্ষেত্রে স্যার তাদের করণীয়টা কি? তাদের যেটা মানে আসলে একজন যে কোনো একজন ইঞ্জিনিয়ার, আমরা যে পড়ানো আমাদের আন্ডারগ্রেডের পড়ানোটা কিন্তু আমরা রিসার্চারের জন্য পড়াই না। আমরা আন্ডারগ্রেডের এডুকেশনটা মেইনলি আমরা ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট, আমাদের যেসব ইঞ্জিনিয়ারিং জব আছে এইসব জবের জন্য পড়ানো হয়। রিসার্চটার জন্য আসলে আমাদের কিছু প্রজেক্ট থাকে, কিছু বিভিন্ন ল্যাবে কিছু
প্র্যাকটিক্যাল কাজ থাকে, এগুলো থেকে হয়তো ছেলেরা কিছু আইডিয়া পেতে পারে। কিন্তু রিসার্চটাকে আমরা সেভাবে আমাদের আন্ডারগ্রেড লেভেলে অতটা পড়ানো হয় না। তবে একটা ছেলে নিজেকে রিসার্চের জন্য যদি প্রস্তুত হতে চায়, তবে তার ক্রিয়েটিভিটি, রিসার্চের জন্য আসলে ক্রিয়েটিভিটিটা খুব বেশি দরকার। ক্রিয়েটিভিটি আর হলো ধৈর্য, এই দুটা জিনিস খুব দরকার, কারণ রিসার্চটা হচ্ছে আননোন ফিল্ডে হাঁটা। কাজেই আমরা সবসময়, আমরা একটা ছেলে যদি বলি, আমাদের যে কোনো স্টুডেন্ট কিন্তু আমরা যখন এসএসসি পাস করছি আমরা জানি আমরা কি করব, আমরা কলেজে যাব, কলেজ পাস করার পর জানি আমরা একটা ইউনিভার্সিটিতে যাব। হয়তো আমরা জানতাম না যে কোন ইউনিভার্সিটি যাব, কিন্তু আমরা জানতাম যে একটা ইউনিভার্সিটিতে যাব। একটা ইউনিভার্সিটিতে যখন ছিলাম 4 বছরে, আমরা জানি যে আমরা গ্র্যাজুয়েশন করব। কিন্তু রিসার্চে যখন আমি জয়েন করলাম, একটা চাকরিতে জয়েন করলো এটা সত্য, আমি জানি আমার রেগুলার জব কি, কিন্তু রিসার্চের কিন্তু অনেকটাই আননোন ফিল্ডে হাঁটতে হয়। তো এই সব জায়গায় হাঁটতে গেলে অনেক ধৈর্য লাগে, অনেক ক্রিয়েটিভিটি লাগে। আর একটা লাগে হচ্ছে যে মানে ইনটিউশন, মানে নিজের প্রতি আস্থা থাকতে হয়, এবং ইনটিউশন লাগে সবার একটা ছেলের ক্ষেত্রে। কাজে এইসব জিনিস যাদের মধ্যে আছে, তারা এমনি আসলে একাডেমিক লাইন ছাড়াও, যেমন স্যামসাং, ওয়ালটন, বিভিন্ন বাংলাদেশে প্রতিষ্ঠান আছে যারা তাদের প্রোডাকশন রিলেটেড রিসার্চ অ্যাক্টিভিটি আছে। তো এই রিসার্চ ল্যাবগুলোতে আমাদের প্রচুর স্টুডেন্ট এখন যাচ্ছে। আর পার্টিকুলার একটা রিসার্চের জন্য হয়তো কিছু পার্টিকুলার স্কিল দরকার হতে পারে, যেটা ছেলেরা গ্র্যাজুয়েশনের পরে বা গ্র্যাজুয়েশনের প্যারালাল ওইসব টেকনোলজি জেনে নিতে পারে। এটার জন্য আসলে আলাদা করে আন্ডারগ্রেড লেভেলে এডুকেশনের দরকার নেই। এটা আমরা কোর্স ওয়ার্ক না করে এটা একটা ট্রেনিং এর মাধ্যমে, যেমন ভিএলএসআই এর জন্য একটা কোর্স করা যেতে পারে, ওয়ালটনের ইলেকট্রনিক টেকনোলজি রিলেটেড যদি কিছু লাগে সেসব ক্ষেত্রে একটা কোর্স করা যেতে পারে। মানে স্কিল রিলেটেড ট্রেনিংটা রিসার্চের আগেও করা যেতে পারে, এমনকি রিসার্চ ইনস্টিটিউশনে যোগ দেওয়ার পরেও করা যায়। আবার আমাদের দেশে এডুকেশন ইনস্টিটিউট ছাড়াও বিভিন্ন এগ্রিকালচার ইনস্টিটিউটেও কিন্তু রিসার্চ আছে, এগুলো কিন্তু এডুকেশন রিলেটেড না। যেমন আমাদের জুটের জন্য আছে, আমাদের সুগার কেনের জন্য আছে, আমাদের বিভিন্ন ক্রপের জন্য, আমাদের রাইসের জন্য আছে। এই যে রিসার্চ ইনস্টিটিউটগুলা, ফিশারির জন্য রিসার্চ ইনস্টিটিউট আছে, এসব জায়গায় প্রচুর টেকনোলজিস্ট লাগে। তবে আমাদের ইঞ্জিনিয়ারিং রিলেটেড রিসার্চে মেইনলি আমাদের এই এনার্জি, যেসব জায়গায় বললাম সেসব জায়গায় হয়তো লাগে আমাদের ছেলেদেরকে। স্যার, আপনি ওয়ালটনের কথা বললেন, স্যামসাং এর কথা বললেন, তো আপনার কাছেই জানতে চাইবো যে ওয়ালটন এবং স্যামসাং এর মতো কোম্পানিগুলো যারা ইন্ডাস্ট্রি লেভেলে রিসার্চ করছে, তাদের সাথে তো বাংলাদেশে আসলে একাডেমিগুলোর কোলাবোরেশন খুব একটা ভালো নয়। আমরা যদি বাইরের ইউনিভার্সিটি গুলোর দিকে তাকাই, সেক্ষেত্রে দেখবো প্রফেসরদের ফান্ডের একটা বড় অংশই কিন্তু এরকম প্রাইভেট ইন্ডাস্ট্রি গুলো থেকে আসে। সেই ক্ষেত্রে বাংলাদেশে একাডেমির সাথে ইন্ডাস্ট্রির যে কোলাবোরেশনটা, এইটিকে আরো স্ট্রেনথেন করার জন্য আসলে কি ধরনের ভূমিকা নেওয়া যেতে পারে? সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রির ভূমিকাটি কি হবে এবং একাডেমির ভূমিকাটি কি হবে? এই ক্ষেত্রে আসলে আমাদের তোমার কথাই ঠিক যে আমাদের একাডেমিক সাথে ইন্ডাস্ট্রির মানে কমিউনিকেশনটা ঠিক ভালো না। আমাদের যে আমরা যেটা মনে করি যে আমরা যারা একাডেমিক লাইনে আছে, আমরা নিজেদেরকে অনেক বেশি জ্ঞানী মনে করি অনেক সময়, অনেক ক্ষেত্রে। আর যারা টেকনোলজি নিয়ে কাজ করে ইন্ডাস্ট্রিতে, তারা আর এক ফিল্ডে হাঁটেন। কাজে এই দুইজনের মধ্যে ব্রিজটা দরকার। এই ক্ষেত্রে আমি বলবো যে উদ্যোগটা আসলে আমাদের ক্ষেত্রে আমাদের থেকে বেশি আসা উচিত, কারণ আমরা যদি টেকনোলজি রিলেটেড রিসার্চ করতে চাই বা আমার পড়ানোটাকে একটু আপগ্রেড করতে চাই, আমাকে অবশ্যই কারেন্ট প্রোডাকশন টেকনোলজি সম্পর্কে জানা দরকার। কাজে আমাদেরকে অনেক বেশি ইন্ডাস্ট্রিদের সাথে মানে কোলাবোরেট করা দরকার। আমাদের কোলাবোরেশনটা শুরু হতে পারে একাডেমি সাইড থেকে, কারণ ইন্ডাস্ট্রিদের একটা বিজনেস ওরিয়েন্টেড মাইন্ড থাকে, তাদের একটা জব থাকে, তারা তাদের প্রোডাকশনটাকে ম্যাক্সিমাইজ করতে চায়। কাজেই তারা সব সময় তাদের প্রবলেমটাকে সারি ভাই পয়েন্ট আউট করছে যে খুঁজে বের করবে না। আমরা যদি তাদের সাথে তাদের জায়গায় যাই, তাদের টেকনোলজিকে জানি, তাহলে আমরাই খুঁজে বের করতে পারবো যে এখানে আরো ভালো টেকনোলজি কি হতে পারে। এক্ষেত্রে আমাদের অনেক একাডেমিক ইনস্টিটিউশনগুলো কিন্তু এখন আস্তে আস্তে আগায় আসতেছে, কিন্তু আমরা এখনো অনেক দূর পিছিয়ে আছি। আর আমি বলবো আমাদের অনেকগুলা ইনস্টিটিউট আছে, অনেকগুলা
অর্গানাইজেশন আছে, প্রাইভেট অর্গানাইজেশন, যারা চেষ্টা করতেছে একাডেমিক সাথে কোলাবোরেশন বাড়ানো। যেমন আমি জানি জিপিএইচ, ইস্পাত, বুয়েটের সাথে একাডেমিক কোলাবোরেশনের জন্য কিছু এমইউ সাইন করছেন। এরকম আরো কিছু টেকনোলজি রিলেটেড কোম্পানি আছে যারা হয়তো এমইউ সাইন করে কাজ করতে চাচ্ছেন। এক্ষেত্রে আমি বলবো যে একাডেমিক ইনস্টিটিউশনের মানে দায়িত্ব অনেক বেশি, কারণ আমাদের দরকার আমাদের ইন্ডাস্ট্রিদের এই ইন্ডাস্ট্রিদের সাথে লিঙ্কেজটা আরো বাড়ানো, এবং এই বাড়ানো সম্ভব হলেই ইন্ডাস্ট্রি রিলেটেড প্রবলেমগুলো আমরা ডিল করতে পারবো, এবং আমাদের ছেলেরাও এটাতে উপকৃত হবে। কারণ আমরা যে পড়াই, এই পড়ানোটাকেও আরো আপগ্রেড করানো যায় ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন। আমরা যেটা করি, আমি একটি ছোট্ট উদাহরণ দিয়ে বলি, আমরা যেটা করি, আমাদের বুয়েটের স্যাররা 1 বছরের জন্য ছুটি নিয়ে আমরা জেনারেলি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে যাই, এটাকে সাবাটিক্যাল বলে। একটা সার্টেন ইয়ার্স চাকরি করার পরে টিচারদের মাথা খারাপ হয়ে যায়, এই জন্য টিচারদের 1 বছর ছুটি নেওয়া যায়। এটা হলো একটা কমন কথা। সাবাত হলো জুয়ো একটা ওয়ার্ড, সাবাতের সময় এরা কোনো কাজ করে না। তো আমরা এরকম একটা সাবাটিক্যাল লিভ পাই, যে সময় ইউনিভার্সিটি টিচাররা কিছুই করবে না, কিন্তু তারা তারা স্যালারিটা ঠিকই পাবে, রিসার্চ করতে পারে, কিন্তু তাদের কোনো থাকবে না। এটা এরকম একটা আছে পাবলিক ইউনিভার্সিটিতে। তা আমাদের টিচাররা এই ছুটিটা নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াতে যান 1 বছরের জন্য, কিন্তু কেউ কিন্তু একটা ইন্ডাস্ট্রিতে যান না 1 বছরের জন্য জব করতে। আমি তো বলবো 1 বছরের জন্য ইন্ডাস্ট্রিতে জব করে আসাটা অনেক বেশি ভালো হবে তার জন্য, কারণ সে তো পড়াচ্ছেই, বুয়েটেও পড়াচ্ছে, বাইরেও পড়াচ্ছে, তাহলে তার জন্য নতুন কি শেখা হলো, বাইরে যেতে সে কি শিখে আসলো। এটা যদি 1 বছরের জন্য সে বাইরে যদি একটা ইন্ডাস্ট্রিতে চাকরি করে আসতো, তাহলে ইন্ডাস্ট্রির চ্যালেঞ্জগুলো সে আরো ভালো করে বুঝতে পারতো, এইটাই আমাদের কাজে রিফ্লেক্ট হতো। আর একটা সমস্যা হচ্ছে, ইন্ডাস্ট্রি আমাদের যে ছুটিটা অ্যালাউ করে যে একটা টিচার প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য না, বলে রিসার্চের জন্য যাবে, কিন্তু ছুটি অ্যালাউ করে না একটা টিচার একটা অর্গানাইজেশনে 1 বছর চাকরি করে আসবে। কাজেই আমরা যে চাইলেই যেতে পারবো তা না, এক্ষেত্রে আমাদের নিয়মের কিছু সংশোধনের প্রয়োজন আছে। আচ্ছা, তবে এটা যদি হয়, জি জি জি, please। আপনার কথা স্যার যে বিষয়টি বুঝতে পারছি সেটা আমরা যারা একাডেমিতে আছি আমাদেরও আসলে ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক কিছু জানার আছে, কারণ ইন্ডাস্ট্রি যেহেতু স্যার রিসেন্ট টেকনোলজি গুলো বা ট্রেন্ডিং টেকনোলজি গুলোকেই নিয়ে আসে, ইন্ট্রোডিউস করে, তো সেই ক্ষেত্রে আমাদের একাডেমিক এনভায়রনমেন্টটাকেও ইমপ্রুভ করার জন্য আমাদের মনে হয় যে আরো বেশি ইন্ডাস্ট্রির সাথে ইনভলভ হওয়া প্রয়োজন রিসার্চের পাশাপাশি। হ্যাঁ, অবশ্যই। আরেকটা জিনিস দেখো, তোমাকে বলি, আমাদের ছেলেদেরকে বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিতে আমরা একটা পার্টিকুলার সেশন রান করি, এবং একটার পর একটা সেশন চলতে থাকে। এর মধ্যে একটা ছেলেকে আমি 3 মাসের জন্য যদি আমি বলি যে সে একটা ইন্ডাস্ট্রিতে যায়, সে একটা ইন্টার্নশিপ বা কিছু করে আসবে, সেটার জন্য কোনো ছুটি কিন্তু আমরা প্রোভাইড করি না। কাজে একটা ছেলে কিভাবে হ্যান্ডস অন ট্রেনিং নেবে আমার বিএসসি এডিশনের মধ্যে, এটার কিন্তু কোনো স্কোপ আমাদের মধ্যে নাই। বাইরের ইউনিভার্সিটি গুলোতে যেরকম মালয়েশিয়াতে বা অস্ট্রেলিয়াতে বা ইউকে তে আমরা দেখেছি যে ইভেন আন্ডারগ্রেড এডুকেশনেও তার জন্য একটা সার্টেন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট খুবই ম্যান্ডেটরি, একটা সার্টেন আওয়ার তাকে ইন্ডাস্ট্রিতে কাজ করতে হয়। বাংলাদেশে বিএস ট্রিপলি এই আমাদের ব্যাচেলর লেভেলে কারিকুলার মধ্যে কেন এটা আমরা এতদিন ইনকর্পোরেট করতে পারলাম না স্যার? এটা কি আমাদের ব্যর্থতা নয়? না, এটা অবশ্যই ব্যর্থতা। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা ইন এ সেন্স যে বাইরের ইউনিভার্সিটিতে গুলো কিন্তু সামার, উইন্টার, স্প্রিং সেমিস্টার থাকে। কাজে ওরা জানে যে আমরা 2 মাস ছেলেটা বসে থাকবে, সামারে যে কেউ ক্লাস না করে 2 মাস ওর ছুটি, স্প্রিং আর উইন্টার সেমিস্টারের মধ্যে 2 মাসের একটা গ্যাপ থাকে। তো এই গ্যাপের মধ্যে যাদের কোর্স ল্যাগ থাকে তারা সামারের মধ্যে কোর্সটা করে নেয়, অথবা ওই 2 মাস ছুটির মধ্যে একটা ইন্টার্নশিপ করে আসতে পারে। কিন্তু আমরা যদি বলি আমাদের বিএসসি তে একটা ছেলে কখন ছুটি পাবে, আমি কখন ছুটি পাবো সেটা আমি জানি না। আমাদের দেশে আমি যে একটা মানে বলবো যে আগামী এই মার্চ মাসে আমার পরীক্ষা শেষ হবে, আমি এপ্রিল মাসে আমি একটা কাজে বাইরে যেতে পারবো বা একটা প্রোগ্রাম রাখতে পারবো, এটা কিন্তু আমি রাখতে পারি না, কারণ আমি জানি না মার্চ মাসের, যদিও আমাদের ক্যালেন্ডার বলে দেয় মার্চ মাস শেষ হবে, কিন্তু এটা দেখা যায় যে মার্চেরটা যায় জুন মাসে শেষ হচ্ছে। কাজে যেখানে আমরা পার্টিকুলার কোনো ক্যালেন্ডারই রান করতে পারি না, সেখানে একটা ছেলেকে আমি কি করে 3টা মাস তাকে আমি দিয়ে দিব, তাই না? এটা আমাদের ব্যর্থতা আর কি। জি স্যার, থ্যাংক ইউ স্যার আপনাকে। স্যার এইবার আমি একটু শাহরিয়ার স্যারের কাছে আসবো। স্যার, আপনার প্রজেক্ট গুলো নিয়ে একটু জানতে চাই। বাংলাদেশে আপনি বা দেশে বা দেশের বাইরে যে প্রজেক্ট গুলো কাজ করছেন, আপনার ডেভেলপ প্রজেক্ট কিংবা আপনার যে রিসার্চ অ্যাপ্রোচ গুলো রয়েছে, ইনিশিয়েটিভ গুলো রয়েছে, সেগুলো নিয়ে একটু জানতে চাই স্যার। থ্যাংক ইউ অভিজিৎ। তো আমাদের ইনফ্যাক্ট আমাদের যে রিসার্চ ল্যাব আছে, আমরা দুটো ভাগে ভাগ করি আমাদের কাজগুলোকে। একটা হচ্ছে যে ইন্ডাস্ট্রির সাপোর্ট, হ্যাঁ, যেগুলোকে আমরা কনসাল্টিং বা ডিজাইনিং সাপোর্ট বলি, এটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে পিওর রিসার্চ। এবং মূলত পিওর রিসার্চ গুলো যেটা হয়, আমি আগে যেটা বললাম,
ওগুলো হচ্ছে অনুদান নির্ভর, মানে এটা হচ্ছে যে আইদার ফান্ডিং হয় লোকাল না হলে বাইরের। তো আমরা এই পর্যন্ত প্রায় আমাদের ল্যাবে আমরা 7-8টা টোটাল রিসার্চ ফান্ডিং করেছি। এবং আগে যেটা ছিল যে এই বাংলাদেশে লোকালি রিসার্চ ফান্ডিং গুলো অ্যাভেলেবেল ছিল না, কিন্তু এখন যেটা হচ্ছে যে আমি যেটা আগেই বলেছি যে বাংলাদেশ এখন একটা ডেভেলপিং স্টেজে আছে। আমরা যেহেতু 2021 সালের মধ্যে আমরা মিডল ইনকাম কান্ট্রি হতে চাই এবং 41 সালের মধ্যে আমরা ডেভেলপ কান্ট্রি হতে চাই। কাজেই এক্ষেত্রে আমি বলবো যে বর্তমান গভর্নমেন্ট যেটা করছে সাথে সাথে রিসার্চকেও মানে এনকারেজ করছে। তো আমরা লোকালি যে রিসার্চ গ্র্যান্ট গুলো পেয়েছি আমি ওগুলোর কথা বলি। যেমন আমরা ওয়ার্ল্ড ব্যাংকের মানে ইটকলের থ্রুতে ওয়ার্ল্ড ব্যাংকের আমরা প্রায় এই পর্যন্ত তিনটা তিনটা রিসার্চ গ্র্যান্ট আমরা রিসার্চ ফান্ডিং পেয়েছি। তার মধ্যে একটা ছিল যে পিয়ার টু পিয়ার স্মার্ট ভিলেজ, যেটা আমরা আমাদের সোলার হোম সিস্টেম গুলাকে আমরা ইন্টিগ্রেট করে লোকাল একটা গ্রিড তৈরি করেছি, যাতে এই ইন্ডিভিজুয়াল কোনো হাউস হোল্ড যদি তার মানে এনার্জি বেশি প্রডিউস করে তার প্রয়োজনের চেয়ে, তো সেটা তার মানে নেইবারের কাছে সেটা সেল করতে পারবে এবং একটা বিজনেস মডেল ডেভেলপ করেছে। আমাদের এটা বাইরে খুব প্রশংসিত হয়েছে। 2016 সালে এটা ইন্টারসোলার অ্যাওয়ার্ড পায়, তারপরে এটা জাতিসংঘের মোমেন্টাম ফর চেঞ্জ অ্যাওয়ার্ড পায়, এরপর আরো অনেকগুলো অ্যাওয়ার্ড এবং রিসেন্টলি আরো বেশ কিছু আমরা ফান্ডিং পেয়েছি যেগুলো মাস স্কেলে ইমপ্লিমেন্ট করার জন্য। আচ্ছা, তো এটা ছিল একটা প্রজেক্ট। আর আরেকটা ছিল যে আমরা স্মার্ট ইরিগেশন সিস্টেম, সেটা হচ্ছে যে আমরা রিমোট মনিটরিং এবং প্রিপেমেন্ট বেসড আপনার মনিটরিং এই ইরিগেশন সিস্টেম আমরা ডেভেলপ করি, যেটাও এই ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডিং এ হয়। আরো দুটা আমরা রিসার্চ ফান্ড পেয়েছিলাম যেটা ওয়ার্ল্ড ব্যাংকের থ্রুতেই, ওয়ার্ল্ড ব্যাংকের ইটকলের থ্রুতে। তো একটা হচ্ছে যে আমার ওই যে সোলার বেসড কোল্ড স্টোরেজ, এইটা একটা, আর একটা ছিল সোলার পিভি ড্রিভেন বোট। হ্যাঁ, আচ্ছা, এই 4টা ফান্ডিং। আর রিসেন্টলি আমরা আরেকটা এই 4টা প্রজেক্টে আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। এখন গত বছর আমরা পেয়েছি যে একটা ফান্ডিং, সেটা হচ্ছে ইপিআরসি মানে মিনিস্ট্রি অফ পাওয়ার এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সের, এটা প্রায় 4 কোটি টাকার একটা ফান্ড। সেটা হচ্ছে যে স্মার্ট গ্রিড, আমরা যেটার নাম দিয়েছি ফিউচার গ্রিড, ডিমান্ড রেসপন্স এনেবল স্মার্ট গ্রিড। এবং এটা আমাদের আসপেক্ট ছিল যে আমাদের ফিউচারে কিন্তু আমাদের যে পাওয়ার জেনারেশন মিক্স সেখানে কিন্তু রিনিউয়েবল এনার্জি একটা সিগনিফিক্যান্ট পোর্শন আসবে। এবং আমাদের দেশে রিনিউয়েবল এনার্জির মধ্যে সবচেয়ে পোটেনশিয়াল যেটাকে আমরা ধরি বা এতদিন পর্যন্ত প্রুভেন, সেটা হচ্ছে সোলার এনার্জি। তো সোলার এনার্জিটার নেচারটা হচ্ছে কিন্তু ইন্টারমিটেন্ট। আমাদের যে জেনারেটিং যে স্টেশন গুলো আছে বা জেনারেটর গুলো আছে, এগুলো থেকে আমরা ফুয়েল দিলে মানে আমরা জেনারেশনটা কন্ট্রোল করতে পারি, মানে কন্ট্রোলটা হচ্ছে আমাদের হাতে থাকে। কিন্তু সোলারকে আমরা যেটা বলি ভেরিয়েবল রিনিউয়েবল এনার্জি, তার মানে জেনারেশনটা আমার কন্ট্রোলে নাই। সূর্যের আলো যে কোনো সময় কমে যেতে পারে, কমে গেলে আমার কি হবে? কমে গেলে আমাদের কিন্তু গ্রিডে মানে কি মানে আমার যেটা ডিমান্ড বা তার চেয়ে দেখা যাচ্ছে সাপ্লাইটা ভেরিয়েশন হচ্ছে। তো এতদিন আমাদের ছিল আমাদের সাপ্লাইটা কনস্ট্যান্ট ছিল এবং আমাদের কন্ট্রোলে ছিল, ডিমান্ডটাও আমরা মোটামুটি প্রিডিক্ট করতে পারতাম। যার ফলে আমাদের হচ্ছে কি এখন ভেরিয়েবিলিটি যদি ঢুকে যায় গ্রিডের মধ্যে, তখন গ্রিডকে কন্ট্রোল করা এটা মানে ডিফিকাল্ট হয়ে যায়। এবং সেক্ষেত্রে আমরা যেটা বলি যে এটাকে যদি স্মার্ট গ্রিড যদি না হয়, আমার এই যে ভেরিয়েবিলিটির সাথে আমার ডিমান্ডের সাথে এবং সেই অনুযায়ী আমার যে জেনারেশন তার সাথে যদি আমরা ডিমান্ডকে ম্যাচ করতে চাই, তাহলে এই ভেরিয়েবিলিটিটা বা এই চ্যালেঞ্জটা যে আমাদের গ্রিড যে আনস্টেবল হয়ে যাবে, এটা মিট করার জন্য আমরা যেটা করেছি যে ডিমান্ড সাইড কন্ট্রোল করে আমরা জেনারেশনের সাথে সাথে ম্যাচ করব। এইটা নিয়ে আমরা রিসার্চের যে প্রপোজালটা দিয়েছিলাম যে ওটা অ্যাকসেপ্ট হয়েছে। তো এইটা হচ্ছে যে আমাদের 5 নম্বর লোকাল ফান্ডিং এর। আর বাইরের ফান্ডিং এ আমরা যেটা পেয়েছি, আমরা জার্মানি থেকে ফান্ড পেয়েছি, আমরা হচ্ছে ইপিএসআরসি যেটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল ইউকে, সেখান থেকে আমরা রিসার্চ ফান্ড পেয়েছি। তারপর আমরা ডেক ডিপার্টমেন্ট অফ এনার্জি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, যেটা মানে ইউকে তে মিনিস্ট্রি বলে, না আমাদের এখানে মিনিস্ট্রি বলে আর ওখানে বলে ডিপার্টমেন্ট। তাদের একটা ফান্ড পেয়েছিলাম যেটা আমরা হচ্ছে বাংলাদেশে এনার্জি অ্যান্ড এমিশন ক্যালকুলেটর, যেটা আমরা তৈরি করেছি মানে ফিউচার এনার্জি সিনারিওতে। এই মোটামুটি আমরা ফান্ডিং গুলো পেয়েছি। তারপরে আমরা আরো ফান্ডিং পেয়েছিলাম যে ইন্ডিয়া থেকে একটা ফান্ডিং পেয়েছিলাম। তারপরে জিআইজেড যেটা যে বাংলাদেশের জার্মান ইন্টারন্যাশনাল কোঅপারেশন, যেটা সেখান থেকে আমরা ফান্ড পেয়েছি। আমরা তারপরে ইউএসএআইডি থেকে কিছু ফান্ড পেয়েছিলাম রিসার্চের জন্য। আর এই তো মোটামুটি ওভারঅল আমরা দেখলাম যে টোটাল যদি আমি সাম করি, তাহলে সাম আপ করলে আমরা দেখা যাচ্ছে যে আমাদের রিসার্চে গ্র্যান্ট বা অনুদান পেয়েছিলাম আমরা অ্যারাউন্ড বা 20 কোটি টাকার মতো ফান্ড পেয়েছি। আমি বলবো যে আমাদের বা একটা প্রাইভেট, স্পেশালি আমি যে আছে এখানে, তারপরে আমি বলবো যে একটা
বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটির জন্য ফান্ড পাওয়া যতটা ইজিয়ার, আমাদের জন্য যে প্রাইভেট ইউনিভার্সিটির একটা রিসার্চ ল্যাবের পক্ষে ফান্ড পাওয়াটা কিন্তু ততটাই ডিফিকাল্ট। যেমন বুয়েটকে কিন্তু আমি বলবো যে অলমোস্ট ওই রকম কষ্ট করতে হয় না। ইন্ডাস্ট্রি নিড হলে ইন্ডাস্ট্রি কিন্তু প্রথমেই বুয়েটের কাছে যায়, এবং ডেফিনেটলি বুয়েটের রিসোর্স যদি আমরা বলি বা ফ্যাসিলিটিস বলি, ডেফিনেটলি আমাদের চেয়ে অনেক অনেক বেশি, এবং সঙ্গত কারণেই ইন্ডাস্ট্রি বা মানুষ ওখানে যায়। কিন্তু আমাদেরকে হচ্ছে যে ফিল্ডটা মানে তৈরি করার জন্য আমাদেরকে অনেক কষ্ট করতে হয় আর কি। তারপর আমি বলবো যে আসলে রিসার্চ ক্যারিয়ার বা কেউ যদি চায় যে রিসার্চ করতে, আমি বলবো যে বাংলাদেশে এখন খুবই ভালো রিসার্চের কি এনভায়রনমেন্ট আছে, স্কোপ আছে, এবং ফান্ডিং অপরচুনিটি আছে। ধন্যবাদ স্যার। ও একই প্রশ্ন বাই দ্য নিয়ে ওয়ে, আমি আরেকটা একটু জিনিস বলে রাখি, আমরা এই পর্যন্ত প্রায় ইন্ডাস্ট্রিয়াল এবং তোমার এই কি বলে যে বেসিক রিসার্চও আমরা প্রায় 150-র মতো প্রজেক্ট আমাদের ল্যাবের আন্ডারে আমরা মানে এ পর্যন্ত করেছি বা করছি। খুবই খুবই চমৎকার এবং আশাপ্রদ খবর স্যার আমাদের সবার জন্য যারা রিসার্চে কাজ করতে চায় নিঃসন্দেহে। আমি একটু জিএস স্যারের কাছে আসতে চাই। স্যার আপনি পাওয়ার ইলেকট্রনিক্স। অভিজিৎ সরি, আরেকটা জিনিস একটু বলে নেই যে আমরা কিন্তু পরপর 2 বছর, স্পেশালি বলবো যে 2016 সালে এবং 2018 সালে আমাদের যে বিদ্যুৎ মন্ত্রণালয় বিদ্যুৎ সপ্তাহ অর্গানাইজ করে, এবং সেই বিদ্যুৎ সপ্তাহে কিন্তু ইনোভেশন প্রজেক্ট অ্যাওয়ার্ড দেয়, মানে ইউনিভার্সিটি এবং রিসার্চ ইনস্টিটিউট গুলা অ্যাপ্লাই করে, এবং আমাদের 2টা প্রজেক্ট কিন্তু পরপর 2বার মানে বেস্ট ইনোভেশন অ্যাওয়ার্ড পায় আর কি। প্রথমটা আমরা পাই হচ্ছে আমাদের স্মার্ট ইরিগেশনের জন্য, আর পরেরটা হচ্ছে যে আমরা যে ফিউচার গ্রিড বা ডিমান্ড রেসপন্সিবল স্মার্ট গ্রিড, যেটা যে এটা পাওয়ার সেক্টরের মানে কি বলবো যে এটা মানে আমাদের জন্য খুব প্রেস্টিজিয়াস যে বিদ্যুৎ সেক্টরের মানে ইনোভেশন অ্যাওয়ার্ড পাওয়া পরপর সাকসেসিভ 2 ইয়ার্স আমাদের মতো একটা ইউনিভার্সিটির জন্য। স্যার কনগ্রাচুলেশনস ফর দ্যাট। স্যার এই মুহূর্তে আমি একটু জিএস এর কাছে আসবো। স্যার আপনি পাওয়ার ইলেকট্রনিক্স, ইনভার্টার ডিজাইন এবং রিনিউয়েবল এনার্জি নিয়ে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। আপনি বর্তমানে স্ট্রেডার বোর্ড মেম্বার হিসেবে আছেন। আপনার রিসার্চের ইন্টারেস্টের জায়গাগুলো নিয়ে বা আপনার কাজের জায়গাগুলো নিয়ে একটু জানতে চাই স্যার। ধন্যবাদ। আসলে যেটা হয়, শাহরিয়ার ভাইকে আগে কংগ্রাচুলেট করে নেই। শাহরিয়ার ভাইয়ের 20 কোটি টাকার তুলনায় আমি 2 কোটি টাকার কাজ করছি কিনা খুঁজতে হবে। কারণ আমাদের সমস্যা হচ্ছে, একটু বলে নেই, আমাদের মানে বুয়েটের অনেক সুনাম, কিন্তু বুয়েট আবার একটা মানে যদি বলি একটা বড় বাস, এটা একটা এর ইনার্শিয়া অনেক বেশি। এই ইনার্শিয়া ঠেলে একজনকে উল্টা দিকে যাওয়াটা খুব কঠিন বুয়েটের ক্ষেত্রে। এটা যেটা হয় বুয়েটের বিভিন্ন রিসার্চ ফান্ডে, আমি শাহরিয়ার ভাইয়ের উদাহরণ দিই। শাহরিয়ার ভাইরা যে ওই যে বাংলাদেশ বিদ্যুৎ সপ্তাহের জন্য ওই ফান্ডগুলোর জন্য ওনারা প্রজেক্ট জমা দিচ্ছেন। এই প্রজেক্ট জমা দেওয়ার জন্য যে ওই যে বিভিন্ন অফিসিয়াল ডকুমেন্ট, আমি যেমন আমার একটা প্রথমবার প্রজেক্ট জমা দিতে গেলাম, আমার ছাত্রকে দিয়ে ওই কাগজপত্র সাইন টাইন করে পাঠানোর পরে ওইখান থেকে জানানো হলো যে আরো কিছু কাগজ মিসিং, এটা ইনকমপ্লিট সাবমিশন। তা আমি রাগ করে আর সাবমিট করিনি আর কি। কারণ আসলে বুয়েটে একটা, এখন আমাকে যদি বলি যে বুয়েটের ভিসির একটা সিগনেচার লাগবে, আমি শেষ, আমি শেষ। এখন আমাকে যদি বুয়েট ভিসি করে ফেলতে পারে, মানে নিজেকে ভিসি হয়ে যদি সাইন করতে পারি, তাহলে হয়তো অনুমোদন সম্ভব, না হলে সম্ভব না। যেটা রেজওয়ান খান স্যার ছিল যখন, আমি বলবো রেজওয়ান খান স্যারের মতো ভিসি পাইছিলেন বলে মানে ইউআইইউ অনেক দূর আগায় গেছে। এরকম একজন ডাইনামিক লোক এখন আমাদের নতুন ভিসি স্যার আসছেন, আমি ধন্যবাদ দিই। আমাদের এই স্যার খুবই রিসার্চ মাইন্ডেড। আমরা আশা করবো এখন আমাদের বাস হয়তো মানে ঠিক মতো আগাবে, আমরা কিছু দূর যাবো। তা আমি আমার ফিল্ডের কথা বলি, বুয়েটের রিসার্চের আসলে প্রচুর রিসার্চ আছে বুয়েটের। শুধু আমারটা বলি, আমি মেইনলি কাজ করি হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স, রিনিউয়েবল এনার্জি, এগুলো নিয়ে। এবং আমার পাওয়ার ইলেকট্রনিক্স রিলেটেড রিসার্চ আমি করছি হচ্ছে, আমার বর্তমানে একটা রিসার্চ চলতেছে হচ্ছে ইউকের একাডেমি অফ সায়েন্সের সাথে, আর একটা চলতেছে হচ্ছে ওয়ারউইক ইউনিভার্সিটির সাথে, আর একটা চলতেছে হচ্ছে জিআইজেড এর সাথে, এরকম ইউএসএআইডির সাথে কিছু কিছু কাজ আমরা করছি। ছোট ছোট কাজের কথা বলি, এবং এগুলো আমরা আমার কোনো অ্যাওয়ার্ড নেই, কারণ আমি অত বড় লেভেলের কাজ না। আমি যেমন একটা ছোট্ট কাজ নিয়ে কাজ করছিলাম বাংলাদেশে, যখন ইজি বাইক শুরু হলো 2014-15 সালে, আসছে 2008 সালে। তো 2014-15 সালের দিকে আমি কাজ করতে যাই, দেখলাম এটার পাওয়ার লস অনেক বেশি। এটার মানে যেটা হচ্ছে যে এটা তখনও ইলিগাল ছিল, এখন তো লিগাল অনেক হয়ে গেছে, তখনও ইলিগাল ছিল, সরকার এটাকে ইলিগাল হিসাবে দেখতো। কিন্তু এটার মানে চার্জিং এ অনেক এনার্জি লস হচ্ছে, এবং ব্যাটারিগুলা গ্যাসিং এর জন্য প্রচুর গন্ধ হয় যেখানে চার্জ হয়। তো এই প্রবলেমটা নিয়ে আমি স্টেডায় অনেক দৌড়াদৌড়ি করলাম, জিআইজেড এর বললাম, মানে কেউ সবাই ফান্ড দিতে চায়, কিন্তু ওই যে যেহেতু এটা একটা ইলিগাল জিনিস, এটাকে নিয়ে রিসার্চ করা যাবে না।
এ ধরনের একটা মেন্টালিটি ছিল। তো যাই হোক, ফাইনালি ওরা আমাকে খুবই কম টাকা, 5 লাখ টাকার একটা ফান্ড দিছিল, কিন্তু আমরা ওই 5 লাখ টাকার ফান্ডে ডাটা অ্যাকুইজিশন সিস্টেম ডিজাইন করে আমরা একটা চার্জার ডিজাইন করে দেখাইছি যে সিম্পল মডিফিকেশন করেই যে 20% এনার্জি সেভ করা যায় একটা ইজি বাইকের চার্জিং থেকে। 20% এনার্জি, আমি একটা কনটেক্সটে বলি, বাংলাদেশে প্রায় এখন গত বছরের প্রথম দিকে ছিল হচ্ছে 10 লাখ এটা পাবলিকেশন থেকে পাওয়া, এখন এতদিনে এটা অনেক বেশি হয়ে গেছে। যদি বলি 10 লাখ ইজি বাইক আছে, প্রত্যেকটা 12 ইউনিট 10 ইউনিট করে এনার্জি নেয়, তাহলে যে পরিমাণ প্রায় আমি দেখছি 6% বাংলাদেশের ডেইলি এনার্জি কনজাম্পশনের 6% কনজিউম করে হচ্ছে এই ইলেকট্রিক ভেহিকেল বাইকগুলো। ওকে, 6%-এর যদি আমি 20% সেভ করতে পারি, তাহলে কিন্তু আমার টোটাল কনজাম্পশনের 1% আমি সেভ করতেছি, বা তার চেয়েও বেশি। মানে এটা কিন্তু ছোট্ট একটা, মানে যে আমি ইন্টারভেনশনটার কথা বলছি, এটা খুবই ছোট একটা ইন্টারভেনশন। এটা করা, এই মডিফিকেশন করলে ইজি বাইকের চার্জারের দাম তেমন পারে না, কিন্তু এটা করা সম্ভব। কিন্তু এটা আমি জিআইজেড একটা কাজ ছিল এবং এটা রিপোর্ট অনলাইনে অ্যাভেলেবল। এখন এই কাজটা করে আমি এইটা করার পরে এখন ইজি বাইক নিয়ে এখন অনেক কাজ হচ্ছে আমি দেখতেছি। এই ধরনের কাজ আমার আছে। এখন আমি কিছু, যেমন IEEE এর পাওয়ার ইলেকট্রনিক সোসাইটির সাথে আমরা একটা কাজ করছিলাম, পাওয়ার এনার্জি সোসাইটির সাথে ইনভার্টার ডিজাইন নিয়ে, যেটা নিয়ে আমাদের কিছু পাবলিকেশন আছে। যেটা একটা ইনভার্টার ডিজাইন ছিল, একটা চার্জ কন্ট্রোলার ডিজাইন ছিল, দুইটা ডিজাইনই আমাদের ইন্টারন্যাশনাল পাবলিকেশন হয়েছে, ভালো কাজ হয়েছে আমাদের। এরকম আরো কিছু কাজ চলতেছে আমাদের। আমি ওয়ারউইক ইউনিভার্সিটির সাথে এখন যেটা করতেছি সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি নিয়ে, আর একাডেমি অফ সায়েন্সের সাথে যেটা করতেছি সেটা হচ্ছে ইজি বাইকের টেকনোলজি নিয়ে। তো এই ধরনের কাজ হচ্ছে, কাজে অপরচুনিটি আছে, প্রচুর অপরচুনিটি অ্যাভেলেবল। এবং আমি বলবো যে শারীর ভাই যেটা বলছে যে আসলে আমাদেরকে আগায় আসা দরকার, কিন্তু আমাদের যেটা হয়, যে কোনো রিসার্চ প্রপোজাল যদি একটা একাডেমি থেকে সাবমিশনে যাই, আমি যদি বুয়েট থেকে সাবমিট করতে চাই, আমাকে হেড অফ দ্য ডিপার্টমেন্টের সিগনেচার লাগে, আর বুয়েট বললে বুয়েটের ভাইস চ্যান্সেলরের সিগনেচার লাগে। মানে যদি আমি বাইরে সাবমিট করতে চাই, যেমন আমি একাডেমি অফ সায়েন্সে যখন অ্যাডমিশন সাবমিট করতে গেলাম, সেখানে আমি ভিসি কে বাইপাস করার জন্য হেড স্যারের কনটেক্সটে সাবমিট করছি, স্যারকে বুঝাই। তো এগুলো করতে আমাদের আসলে অনেক সময় লাগে। এই জিনিসগুলো যদি আরো একটু ইজি হয়ে যায়, তাহলে রিসার্চ সাবমিট করাটা অনেক ইজি হয়ে যায়। এটা আমি বলবো যে একটা ছোট ইনস্টিটিউশনের ক্ষেত্রে খুবই সোজা, এবং শাহরিয়ার ভাইয়ের ক্ষেত্রে আমি বলবো এটা শাহরিয়ার ভাইকে খুব হেল্প করে, কারণ শাহরিয়ার ভাইয়ের মানে ইনস্টিটিউটটা ইউনাইটেডের একটা ফ্ল্যাগ ইনস্টিটিউট, কাজে ইউনাইটেড এটাকে তার নিজের জন্যই পেট্রোনাইজ করবে, এবং এবং যেখানে হয় যে সাপোর্টটা দরকার, ওই সাপোর্টটা ইউনাইটেডের বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন লেভেল থেকে এটা প্রোভাইড করা হয়। এই ছোট এই সাপোর্টটা কিন্তু কিছুই না, হয়তো একটা লেটার হেডে একটা চিঠি, সেখানে একটা সিগনেচার, কিছুই করতে হবে না, আমি ড্রাফট করে দিব, কিন্তু আমার ভিসি কি সিগনেচার করবে? এটাই তো আমার সমস্যা। আমি একটা এমওইউ করব, আমি একটা ইঞ্জিনিয়ারিং বা প্রোডাকশন ইনস্টিটিউটের সাথে একটা কথা আমি বিএসআরএম এর সাথে একটা এমওইউ করলাম যে তারা আমাদেরকে হেল্প করবে, তারা সব কিছু আগে আসলো, এখন ভিসি বলে বসলো যে না আমার সময় নেই, তখন তো আমার সব কাজ শেষ। তার মানে স্যার এই প্রসেসের যে লিথার্জি গুলো কাজ করে, সেই লিথার্জির কারণে আসলে অনেক প্রমিজিং রিসার্চ গুলো করা সম্ভব হয়ে ওঠে না। আমাদের যদি টপ লেভেলে আমাদের সাপোর্টটা দেয়, তাহলে কিন্তু অনেক অনেক দূর আগানো সম্ভব, অনেক দূর আগানো সম্ভব। এখন বুয়েটে কাজ চলতেছে হচ্ছে অপটিক্যাল সোসাইটির সাথে, ওই যে ইউভি স্যানিটাইজেশন নিয়ে আমাদের কিছু কাজ হচ্ছে। ওরা বাংলাদেশে ইউভি স্যানিটাইজেশন নিয়ে কিছু কাজ করতে চাচ্ছে, অপটিক্যাল সোসাইটি, আমাদের ডিপার্টমেন্টে এটা নিয়ে কাজ হচ্ছে। তো এরকম কাজ কিন্তু চলছে এবং এটা নিয়ে রিসার্চ হচ্ছে আর কি। সেক্ষেত্রে যদি আমি আপনার কথা একটু সামারি করে বলি, তাহলে রিসার্চতে সবসময় ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ থেকে হতে হবে, নট নেসেসারি আমার দেশের যে সমস্যা আছে সেই সমস্যাগুলো যদি আমার চোখে পড়ে এবং সমস্যাগুলো যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, সেক্ষেত্রে আমার মনে হয় যে রিসার্চের দিকে আমরা আসলে অনেকটুকু এগিয়ে যাবো। কারণ আমরা অনেক ক্ষেত্রে আসলে জানি না যে আমাদের এক্সিস্টিং সমস্যাগুলো কোথায়। আপনি ইলেকট্রিক ভেহিকেলের চার্জিং এর পাওয়ার লস নিয়ে কথা বললেন, হয়তো এই স্ট্যাটিস্টিক্সটা অনেকেরই জানা নেই। সুতরাং আমরা যদি একটু ইনটিউটিভ হয়ে আমাদের আশেপাশের সমস্যাগুলোর দিকে একটু খেয়াল করি, আমার মনে হয় যে অনেক রিসার্চ আইডিয়া আমরা নিজেরাই জেনারেট করতে পারবো, যেগুলো আমাদের দেশের অনেক প্রবলেম সলভ করবে। না, আমি কিন্তু এটা বলি আমার ছাত্রকে, আমি একটু বলে নেই, আমি কিন্তু এটা সবসময় বলি যে নিজের দেশের নিজের প্রবলেমকে জানে না, সে বাইরের প্রবলেমকে কি করে সলভ করবে? যে নিজের প্রবলেম খুঁজতে জানে না, একটা ছেলে এখানে 20 বছর কাটায় যায় বাইরে যাচ্ছে, তাকে একটা জিনিস দেওয়া হচ্ছে, সে সলভ করে দিচ্ছে, কিন্তু সে 20 বছরে একটা দেশে থেকে দেশের সমস্যাটা বুঝলো না, তাহলে সে কি শিখলো?
এইটা আসলে খেয়াল করা দরকার। এটা সবার দরকার। একটা রাস্তা দিয়ে যখন আমি হেঁটে যাই, আমার খেয়াল করা উচিত রাস্তার দুই পাশে কি আছে। আমি একটু খেয়াল করলেই দেখবো যে অনেক কিছু আছে যেখান থেকে আমি একটা প্রবলেম খুঁজে বের করতে পারি। ধন্যবাদ স্যার। স্যার শাহরিয়ার স্যার, আপনার কাছে একটু জানতে চাই, রিসার্চ অ্যাজ আ প্রফেশন বাংলাদেশে আসলে রিসার্চ অ্যাজ আ প্রফেশন এই এই অবস্থানটা বাংলাদেশে কেমন? কারণ আমরা বাইরের দেশে ফুল টাইম ডেডিকেটেড রিসার্চার দেখি, যেটা তাদের ফুল টাইম প্রফেশন, তাদের আসলে এটা রুটি রুজি এবং আর্নিংটা পুরোটাই রিসার্চ থেকে আসে। বাংলাদেশে কি আসলে আমাদের এখনো সেই এনভায়রনমেন্ট হয়েছে যেখানে একজন সদ্য পাশ করা ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট প্রফেশন হিসেবে রিসার্চকে বেছে নিবে? আমার মনে হয় যে দুটা জিনিস, একটা হচ্ছে যে আমি আসলে কি চাই। হ্যাঁ, তো জিয়াও যেটা বললো যে আমরা যে ইউনিভার্সিটিতে পড়াই, যে আমাদের ইউনিভার্সিটি গুলো মূলত রিসার্চ ওরিয়েন্টেড না এখন পর্যন্ত, আমি বলবো। ঠিক আছে, যে আমরা চাই কি, আমরা চাই হচ্ছে প্রফেশনাল তৈরি করতে, যারা হচ্ছে যে আমাদের মার্কেটের যে নিড সেটা মিট করবে। হ্যাঁ, কিন্তু এখন যেহেতু রিসার্চের স্কোপ গুলা মানে তৈরি হচ্ছে, তো আমি বলবো যে প্রফেশন হিসাবে যেমন আমার ল্যাবেই যদি আমি বলি যে আমার রিসার্চার রয়ে গেছে, রিসার্চ নিয়ে যারা আমাদের স্টুডেন্ট প্রায় 5-7 বছর যাবত মানে আমার সাথেই আছে, জব করছে বা আরো বেশি। হ্যাঁ, তো এখানে যেটা হচ্ছে, একটা হচ্ছে যে স্যাটিসফ্যাকশন, আর রিসার্চের জন্য যেটা দরকার, যে যেটা জিয়াও বললো আমিও বলছি, প্রচুর ধৈর্য দরকার আর পড়াশোনার আগ্রহ থাকা দরকার। মানে একজন রিসার্চারকে কি করতে হবে, তাকে কন্টিনিউয়াসলি কিন্তু নলেজ তার আপডেট করতে হবে, তার মানে কি তাকে পড়াশোনার মধ্যে থাকতে হবে। কাজে একজন রিসার্চার হওয়ার জন্য তার পূর্ব শর্ত হচ্ছে তার পড়াশোনার আগ্রহ, নতুন কিছু জানার প্রতি আগ্রহ, এটা হচ্ছে যে একদম প্রাইম কন্ডিশন। আর প্রফেশন হিসাবে আমি বলবো যে হয়তো বা যদি পজিশন সে ক্রিয়েট করতে পারে, তাহলে অবশ্যই ফিনান্সিয়াল টার্মসে যদি বলি যে রিসার্চ প্রফেশনটা অবশ্যই একটা লুক্রেটিভ প্রফেশন, যদি তাকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারে। তো আমরা যেটা বলি যে আমাদের ক্ষেত্রে যেটা হয় যে রিসার্চ এবং রিসার্চের সাথে সাথে কিন্তু কনসালটেন্সি, এটাও কিন্তু একটা রিসার্চ বলবো আমি। বিশেষ করে কনসালটেন্ট কি করে, যে সে কিন্তু একটা রিসার্চ করে, এবং রিসার্চ করে সে যে সলিউশনটা দেয় সেটা হচ্ছে যে আমার অ্যাপ্লাইড যে প্রয়োজনটা, যে আমার মানে দৈনন্দিন জীবনের যে প্রয়োজনটা, সেটার উপর সে কিন্তু একটা সলিউশন দেয় বা একটা ডিজাইন করে। এটা কিন্তু এরকম নয় যে এটা আমার ইন্ডাস্ট্রির জন্য হতে পারে, আমার একটা পাওয়ার প্ল্যান্টের জন্য হতে পারে, যে এমন দেখা যায় যে যেই ডিজাইনটা হয়তো বা ইউরোপ, আমেরিকা বা ইন্ডিয়ার জন্য প্রযোজ্য, হয়তো বাংলাদেশের জন্য ওইটা প্রযোজ্য না। দেখা যাচ্ছে আমার দেশের কনটেক্সটে ওইটাকে কি করতে হবে, মডিফাই করতে হবে। এই যে মডিফাই করার জন্য যে ব্যাকগ্রাউন্ড পড়াশোনা বা এটা বের করা, এটাও কিন্তু আমি বলবো যে এটা একটা রিসার্চ। এবং সেক্ষেত্রে আমি বলবো যে এইটার মানে ভালো ফিল্ড আছে, এবং কেউ যদি তাকে এস্টাবলিশ করতে পারে এবং মার্কেটে যদি তার ডিমান্ডটা সে ক্রিয়েট করতে পারে, তাহলে একটা সার্টেন সময় পর্যন্ত তাকে পরিশ্রম করতে হবে। এরপরে দেখা যাচ্ছে যে মার্কেটই তার পিছনে আসবে। মানে এটা ইন টার্মস অফ কাজ, ইন টার্মস অফ আমরা যেটাকে বলি যদি ফিনান্সিয়াল সাপোর্ট, দুটাই কিন্তু এক্ষেত্রে পাওয়া যায়। কিন্তু আবারও বললাম যে রিসার্চটাকে প্রফেশন হিসেবে নেয়ার জন্য কিন্তু একটা স্যাক্রিফাইসিং মেন্টালিটি থাকতে হবে, এবং কন্টিনিউয়াসলি জানার এবং রেগুলার পড়াশোনার মধ্যে লেগে থাকার আগ্রহটা থাকতে হবে। এবং বাংলাদেশে আমি বলবো যে এখন এই স্কোপটা তৈরি হচ্ছে এবং ফিউচারে আরো বেশি হবে। ধন্যবাদ স্যার। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আজকের আমাদের এই প্রোগ্রামটি লাইভ শেয়ার হচ্ছে ইউআইইউ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। সো যদি দর্শকদের কোনো প্রশ্ন থাকে তাহলে তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের কমেন্ট সেকশনে প্রশ্নগুলো জানানোর জন্য। আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে আমাদের স্পেশাল গেস্টদের সাথে কথা বলবো এই প্রশ্নগুলো নিয়ে। আমি একটু জিয়া স্যারের কাছে যেতে চাই। স্যার, আমরা ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন মাই এইম ইন লাইফ এই রচনাটা বা এসেটা লেখার সময় আমরা কেউ কিন্তু কোনোদিন বলিনি যে আমরা রিসার্চার হতে চাই, আমরা ডক্টর হতে চাই, আমরা টিচার হতে চাই। কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভে রিসার্চ অ্যাজ আ প্রফেশন, সেই মাইন্ডসেটটাই তো আমাদের মধ্যে তৈরি হয়নি। তো সেই ক্ষেত্রে যদি কোনো ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট রিসার্চে আসতে চায়, সেই ক্ষেত্রে তার ছোটবেলা থেকে আসলে কি কি ধরনের স্কিল নিজের মধ্যে ডেভেলপ করা উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে আমাদের জীবনের লক্ষ্য তো আমি লিখে দেই নেই, জীবনের লক্ষ্য লিখে দিছে ওই যে গ্রামার বইয়ের লেখক আর কি। আমাদের জীবনের সবার লক্ষ্য উনি যা লিখে দিয়েছিলেন তাই, মানে আমরা মুখস্থ করছি। তো এই যে ক্রিয়েটিভিটি আমাদের, স্যার জি। আমি আমি যেটা বলবো যে আমাদের জীবনের লক্ষ্য আমরা লিখি নাই, আমাদের জীবনের লক্ষ্য লেখছে হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন বা বিভিন্ন বই যেগুলো আমরা পড়ছি মুখস্থ করছি। বইয়ের আমাদের রাইটার আছে।
হ্যাঁ, তো আমার জীবনের লক্ষ্য, তোমার জীবনের লক্ষ্য, সারিয়ার ভাইয়ের জীবনের লক্ষ্য, সবার লক্ষ্য কিন্তু খাতায় একই ছিল। হ্যাঁ, ওই যে আমি গল্প পড়ছিলাম যে সবার জীবনের স্মরণীয় ঘটনা এক হয় কি করে। সবার জীবনের স্মরণীয় ঘটনা এক হয় কারণ হচ্ছে সবার জীবনেই আমরা একটা বই পড়ে আসছি। তা আমাদের ক্রিয়েটিভিটি ছোটবেলায় নষ্ট করে দেয় এই আমাদের পড়াশোনাটা। তা আমাদের এডুকেশন সিস্টেমটা মানে অনেকটাই ছিল মানে খুবই গদবাঁধা একটা এডুকেশন সিস্টেম। এখান থেকে রিসার্চার বেরোনোটাই খুব ডিফিকাল্ট ছিল। তো এখনো আমরা বলবো যে আমি একটা ছেলে কেন রিসার্চার হবে, যেখানে আমি যদি বলি বিসিএস দিয়ে পুলিশ বা অ্যাডমিন ক্যাডারে গেলে তার ক্ষমতাটা অনেক থাকে, তাই না? বাংলাদেশে থাকলে তার ক্ষমতাটা অনেক থাকে বিসিএস দিয়ে, কিন্তু সমস্যা কি, কয়জন এটাতে যেতে পারে, কয়জন এই মানে লিমিটেড অপরচুনিটিটা অ্যাচিভ করতে পারে। বা আমি যদি বলি আমি অ্যাডমিন ক্যাডারে গেলাম, বিসিএস দিলাম বা পুলিশ হলাম বা যে কোনোই করলাম, কিন্তু আমার কিন্তু রিসার্চের অপরচুনিটিটা কখনো বন্ধ হয় না। আমি পিডিবিতে চাকরি করলাম, পিডিবিতে আমি জব করলাম ফুল টাইম ইঞ্জিনিয়ার হিসেবে, কিন্তু আমি যদি নিজেকে সবসময় আপডেট রাখতে পারি, আমি যদি নিজেকে মেন্টালিটিটা ফ্রেশ রাখতে পারি, তাহলে কিন্তু আমার ব্যাক এন্ডে এইসব জিনিস থাকবে এবং শেষে আস্তে আস্তে রিসার্চে চলে আসা যায়। অনেক কনসালটেন্ট আছে, যেটা শারি ভাই বলতেছেন যে ফুল টাইম কনসালটেন্সির অপরচুনিটি, অনেক বাংলাদেশে কনসালটেন্ট আছে যারা কিন্তু প্রথমে ক্যারিয়ার শুরু করছিল নর্মাল ইঞ্জিনিয়ার হিসেবে, কিন্তু পরবর্তীতে ওনারা সুইচ করে এখন সাকসেসফুল কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। তো এই যে কনসালটেন্ট হতে পারছেন কারণ হচ্ছে তারা তাদের মানে এডুকেশন লেভেলটাকে ওই রেঞ্জে নিয়ে গেছেন। শুধু আমি বলবো যে ইঞ্জিনিয়ার না, একজন মানে আমি বলবো ব্যুরোক্রেট, যারা যারা টেকনোক্রেট বিভিন্ন অর্গানাইজেশনে জব করেন, তারাও কিন্তু তাদের পড়াশোনা, তাদের জানাটাকে অন্যভাবে নিয়ে যায় রিসার্চের মধ্যে এন্টার করতে পারেন। কাজেই ছোটবেলা থেকেই যে রিসার্চার হতে হবে তা তো না, ছোটবেলা থেকে আসলে জানার আগ্রহটা থাকতে হবে। জানার আগ্রহটা যদি আমরা সবার মধ্যে তৈরি করতে পারি, সে যদি নিজেকে যে জিনিসটা তার পছন্দ থাকে সেটা নিয়ে পড়াশোনা করে, তাহলে পরবর্তীতে প্রথমেই রিসার্চে যেতে হবে তার আমি বলবো না, পাশ করার পরে হয়তো জব করলো তা কয়েক বছর, কিন্তু জব শেষে যখন জব নাই তখন বসে বসে একটু পড়াশোনা করলো, নিজেকে জব রিলেটেড বিভিন্ন প্রবলেমগুলো নিয়ে একটু চিন্তা করলো, কি সলিউশন হতে পারে এটা নিয়ে চিন্তা করলো, এইগুলোও যদি চর্চা থাকে তাহলে একসময় নিজেকে মানে রিসার্চের হিসাবে এস্টাবলিশ করা যায়। যেমন ওয়ালটনের কথা বলতেছি, ওয়ালটনেরই একজন এখন কিন্তু সিনিয়র অ্যাডভাইজার হিসেবে জিআইজেডে জব করতেছেন। উনি কিন্তু ওয়ালটনে ছিলেন, অনেকদিন ওয়ালটনে জব করছেন, ওয়ালটনের ডেভেলপমেন্টে অনেক কাজ করছেন, এখন জিআইজেডে চলে আসছেন ডোনার এজেন্সিতে, উনি বিভিন্ন প্রজেক্টে এখন কাজ করতেছেন অ্যাডভাইজার হিসেবে। তাই এই যে সুইচ করাটা, এটা উনি করতে পারছেন কারণ উনি যখন ওয়ালটনে ছিলেন তখন উনি শুধু জবটা করেন নাই, উনি জবের বাইরেও শিখছেন, জিনিসটা শিখছেন এবং ওই রিলেটেড অনেক পড়াশোনা তার আছে। কাজে আমি একজনকে বলবো যে আগে থেকে সে যদি একটু নিজেকে সবসময় তৈরি রাখে, একটু প্র্যাকটিক্যাল ফিল্ডের সাথে নিজের নলেজটাকে একটু ফ্রেশ রাখে, তাহলে এবং আর একটা হলো ধৈর্য। কারণ হয় কি, একটা ছেলে যখন জবে চলে যায় তখন জবের রেসপন্সিবিলিটি এত বেশি থাকে, বাসায় ফিরে এসে পড়তে ইচ্ছা করে না বা টায়ার্ড লাগে। এই ফাঁকে ফাঁকে যদি নিজেকে একটু আপডেট রাখা যায় তখন কিন্তু পরের শেষে নিজেরই লাভ হয়। তা আমি বলবো এভাবে একটা ছেলে নিজেকে তৈরি করতে পারে আস্তে আস্তে রিসার্চে যাওয়ার জন্য। স্যার ধন্যবাদ। তার মানে আমরা আমরা যেই প্রফেশনেই থাকি না কেন, আমরা ইঞ্জিনিয়ারিং প্রফেশনে থাকি কিংবা আমরা একাডেমিক প্রফেশনে থাকি, রিসার্চে আসার জন্য সবচেয়ে যেটি বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে জানার আগ্রহ থাকা এবং আশেপাশের সমস্যাগুলো খুঁজে বের করার জন্য একটা ইনটিউটিভ মাইন্ড থাকা। স্যার আপনার কথার সূত্র ধরেই বলতে চাই, আপনি বললেন যে আমরা বিসিএস দিতে পারি, আমরা অ্যাডমিন ক্যাডারে যেতে পারি। রিসেন্টলি দেখা যাচ্ছে যে বিসিএস কিংবা গভর্নমেন্ট যেই অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস গুলো রয়েছে সেখানে টেকনিক্যাল স্টুডেন্টদের একটা বিশাল অংশ সেই দিকে চলে যাচ্ছে বা ডাইভার্টেড হচ্ছে। তো যেখানে আমাদের একটা একাডেমিক ক্যারিয়ার রয়েছে, আমাদের প্রফেশনাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার স্কোপ রয়েছে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যাওয়ার স্কোপ রয়েছে এবং এই সবগুলো সার্ভিসই কিন্তু খুবই ওয়েল পেইড এবং ফাইন্যান্সিয়ালি সিকিউর। এত প্রলোভন থাকার পরেও কেন বাংলাদেশ স্টুডেন্টরা রিসার্চে প্রফেশনাল রিসার্চার হওয়ার জন্য মোটিভেটেড হবে বলে আপনার মনে হয়? আসলে আমি আমি যদি বলি যে আমি কিছুক্ষণ আগেই বললাম যে একটা ছেলে কিন্তু প্রথম থেকেই একদম ডে ওয়ান থেকে রিসার্চার হবে এটা আমি বলছি না, কারণ রিসার্চ রিলেটেড আমি জব বাংলাদেশে এখনো অনেক লিমিটেড, যদিও আছে কিন্তু, এবং সেগুলো যে খুব হাইলি পেইড তা না। কাজে আমি বলবো যে একটা ছেলের উচিত নিজেকে তৈরি করা এবং যে কোনো জব করা,
যেমন আমি যদি বলি যে এই যে জবগুলোর কথা তুমি বললা, এই যে কোনো জব নিয়ে আমি করি কিন্তু তার সাথে নিজেকে ফ্রেশ রাখি, তাহলে আমি একসময় সুইচ করে অন্য জায়গায় চলে যেতে পারি। আর যারা এইসব ফিল্ডে যাচ্ছে, যেমন অ্যাডমিন ক্যাডার বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং জবে যাচ্ছে, তাদেরও কিন্তু একটা লেভেলের পরে তাদের স্কিল ডেভেলপমেন্টটা একটা অ্যাচিভমেন্টের পরে পরে কম্পিটিশনে কারা টিকে থাকে, যাদের মধ্যে এই নলেজ শেয়ারিংটা থাকে, যাদের মধ্যে নিজেকে জানার আগ্রহ থাকে, প্রবলেম ফাইন্ডিংটা থাকে, যাদের মানে পড়াশোনাটা ফ্রেশ থাকে, তারাই কিন্তু পরবর্তীতে আগানোর স্কোপটাও বাড়ে। কাজেই শুধু যে মানে এসব ফিল্ডে গেলে যে আমার রিসার্চ বন্ধ হয়ে যাবে তা না, এসব ফিল্ডের জন্যও আমার রিসার্চ মেন্টালিটিটা দরকার। কারণ তুমি যদি দেখো বাংলাদেশে অনেক বড় বড় সেক্রেটারি আছেন যারা পরবর্তীতে কনসালটেন্ট হিসাবে কাজ করতেছেন। তো সবাই কিন্তু না, অনেক সেক্রেটারি কিন্তু রিটায়ার করার পর রিটায়ার করে ফেলতেছেন, তারা জাস্ট ভ্যানিশ হয়ে যাচ্ছেন। কিন্তু অনেক সেক্রেটারি আবার থেকে যাচ্ছেন। কারা থেকে যাচ্ছে? যারা এই জিনিসগুলো, যাদের নলেজটাকে রিফ্লেক্ট করতে পারেন তার কাজের মধ্যে, যারা আসলেই নলেজটাকে তার ডিসেমিনেশন করার ক্যাপাসিটি আছে, তারাই এই কনসালটেন্ট হিসাবে পরবর্তীতে খুব ভালো করতেছেন। আমি বলবো যে সবাই, আমরা ডে ওয়ান থেকে রিসার্চার হতে হবে এটা বর্তমান প্রেক্ষাপটে নাও হতে পারে, কারণ আমাদের রিসার্চ ইনস্টিটিউটের সংখ্যা খুব কম। কিন্তু আমরা যেটা বলতে পারি যে আমি যে পরিবেশেই যাই না কেন, যে চাকরিতেই যাই না কেন, আমি যদি প্রবলেমগুলোকে খুঁজতে শুরু করি, তাহলে আমার ডেভেলপমেন্টটা হবে। হয়তো ওই চাকরিতে হবে না, কিন্তু পরবর্তীতে আমি যদি জব সুইচ করি বা পরবর্তীতে আমি রিসার্চ ফিল্ডে আসতে চাই, তখন আমাকে খুব সুবিধা দিবে। কিন্তু আমি যদি ডে টু ডে রেগুলার অ্যাক্টিভিটি করি, তাহলে কিন্তু আমার ডেভেলপমেন্টে আটকে যাবে। স্যার ধন্যবাদ খুবই চমৎকার ভাবে বিষয়টি ব্যাখ্যা করার জন্য। এবং আমার ধারণা যে আমরা সবাই স্যারের কথা যে বিষয়টি বুঝতে পারছি, সেক্ষেত্রে রিসার্চার হওয়ার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের প্যাশন। যদি আমাদের প্যাশন থাকে, তাহলে আমরা যে কোনো প্রফেশনেই থাকি না কেন, আমরা ইঞ্জিনিয়ারিং প্রফেশনে থাকি, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে থাকি, আমাদের যদি সেই জানার আগ্রহটা থাকে, আমরা কিন্তু আমাদের ক্যারিয়ারের যে কোনো পর্যায়ে কিন্তু আমরা রিসার্চার হিসেবে আমাদের ক্যারিয়ারটাকে সুইচ করতে পারি। আমি এই মুহূর্তে একটু শাহরিয়ার স্যারের কাছে যেতে চাই। স্যার, আপনার কাছে আমি যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে যে একজন প্রফেশনাল রিসার্চার, সেটি দেশে কিংবা দেশের বাইরে যেখানেই হোক না কেন, তার লাইফে সে রিসার্চার হিসেবে আসলে তার ক্যারিয়ারে ম্যাক্সিমাম কোন লেভেল পর্যন্ত রিচ করার তার অপশন বা অপরচুনিটি থাকে? মানে এটা যেটা প্রশ্ন করেছে, আসলে স্কাই ইজ দ্য লিমিট আমি বলবো। হ্যাঁ, তো স্কাই ইজ দ্য লিমিট, এটার আসলে কোনো লিমিট নাই। তো রিসার্চার আমি মনে করি যে সে সবচেয়ে মানে ভালো রিসার্চার হতে পারবে যে হচ্ছে প্রবলেমকে আইডেন্টিফাই করতে পারবে, নাম্বার ওয়ান, এবং সেটার সলিউশন দিতে পারবে। প্রবলেম আইডেন্টিফিকেশন এটা কিন্তু একটা বিশাল জিনিস। একটা সমস্যা হচ্ছে, আমরা দেখলাম যে সমস্যা, কিন্তু এটাকে আইডেন্টিফাই করতে হয় যে এই ঘটনাটার জন্য আমার এই প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে তার সলিউশনটা। তো যার মধ্যে এই দুইটা জিনিস থাকবে, যে আইডেন্টিফিকেশন এবং সেটা প্রবলেম সলভ করা যাবে, সে তত ভালো হবে। আর এটা লিমিট, তো আমি বললাম যে লিমিট হচ্ছে স্কাই। আর পরিশ্রমটা হচ্ছে কি, একটা রিসার্চার পরিশ্রম আমি বলবো যে প্রথমে তাকে প্রথম দিকে কষ্ট করতে হবে ডেফিনেটলি, তাকে একটা ওয়ে তৈরি করার জন্য। কিন্তু একটা সার্টেন লেভেল পরে যখন সে আইডেন্টিফাই করতে পারবে প্রবলেম এবং প্রবলেমটার সলিউশন দিতে পারবে, তখন দেখা যাচ্ছে যে মানুষই তাদের কাছে আসবে। তো আমরা যেমন আমাদের এক্সাম্পল দিয়ে বলি যে রিজন স্যার, ডেফিনেটলি স্যারের ইনিশিয়ালি তো আমাদের ডেফিনেটলি হেল্প লেগেছে। স্যার যে হেল্পটা করেছেন যে ইনস্টিটিউশনের হেড হিসাবে, যে এটা আনবিলিভেবল। যেটা জিয়া বললো, যেহেতু আমি বুয়েটের ফ্যাকাল্টি হিসাবে ছিলাম না, কাজে আমি জানি না যে বুয়েট কেমন প্রবলেম ফেস করে, কিন্তু এখানে আমরা ওইরকম পাইনি। যেমন অনেক কিছু স্যারের সাথে আলাপ করে আমরা করে ফেলছি, ফোনে ফোনে আলাপ করছি যে স্যার এই জিনিসটা করতে চাই, যে ঠিক আছে। ফোন করলাম স্যারকে সরাসরি যে স্যার এটা করতেছে, বলে ঠিক আছে তাহলে করো। আমি বললাম যে স্যার তাহলে পরে পারমিশন নিয়ে নিবো, যে এটা সম্ভব হয়েছে। আমি জানি না যে বুয়েটে এটা সম্ভব কিনা, হয়তোবা অনেক বুয়েট ফ্যাকাল্টির পক্ষে বুয়েটের ভিসি কে ডিরেক্ট ফোন দেওয়া হয়তোবা, মানে আমি জানি না যে এটা এটা সম্ভব হয়ে ওঠে কিনা, কিন্তু আমাদের পক্ষে এটা সম্ভব হয়েছে। আর যেটা বললাম যে তখন ইনিশিয়ালি এটা তৈরি করতে হয়, কিন্তু মানুষ যখন, একজন রিসার্চার যখন তাকে এস্টাবলিশ করতে পারে, মানুষ যখন জানবে যে ওনার কাছে গেলে আমার প্রবলেমটা সলভ হবে, আমি এটার সলিউশনটা পাবো, তখন দেখা যাচ্ছে যে মানুষ তার কাছেই আসবে। যেমন এখন অনেক ক্ষেত্রেই হয়, যেমন আগে আমরা হচ্ছে কাজ খুঁজতাম, এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কাজ আমাদেরকে খুঁজে নেয়। হ্যাঁ, যে অনেকে আমাদের কাছে আসে, দেখা যাচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রে যে মানুষের কাছে যেতে হয় না বা ইন্ডাস্ট্রিতে আমাদের ওইভাবে করতে হয় না, এই জিনিসটা কিন্তু হবে। কাজে এটা যখন হবে তখন হচ্ছে কি আমাদের ক্যাপাসিটি বাড়াতে হবে। মানে একটা রিসার্চার যখন তার কাজ শুরু করে তখন কিন্তু স্কোপ এত থাকে না, কিন্তু পরে দেখা যাচ্ছে স্কোপ হয়ে যায়, তখন তার সারাউন্ডিংস, তার রিসার্চ সেন্টারকে
এস্টাবলিশ করতে হয়, আমরা যেটা বলি প্যারালালি তাকে ক্যাপাসিটিটা ডেভেলপ করতে হয় যেন প্যারালালি সে অনেকগুলো কাজ করতে পারে। তো কাজে এই ক্ষেত্রে আমি বলবো যে স্কাই ইজ দ্য লিমিট। প্রচুর প্রবলেম আছে, প্রচুর কাজ আছে এবং বাংলাদেশের সামনেও প্রচুর কাজ আসবে। আমি যেটা বলছি এখন এটা হচ্ছে যে তাকে নিজেকে এটা এস্টাবলিশ করতে হবে। স্যার ধন্যবাদ আপনাকে। স্যার এই মুহূর্তে আমি একটু আপনাদের সুবিধার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন যারা, তাদের কিছু কমেন্ট ফেসবুকে পড়তে চায়। আমাদের সাথে যুক্ত হয়েছেন রাবায়েত সাদনান, তিনি ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডি ক্যান্ডিডেট এবং আমাদের ইউআইতে ট্রিপলি ডিপার্টমেন্টের লেকচারার অন লিভে আছেন। তিনি বলেছেন যে গ্রেট টু সি সাচ ইনিশিয়েটিভস। আমাদের সাথে যুক্ত হয়েছেন পরাগ পল, তিনি বলেছেন যে স্যারদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা রিসার্চের জন্য বিভিন্ন যন্ত্রপাতি বা উপাদান ক্রয় করার ক্ষেত্রে যে প্রসেসটা ফলো করতে, সেই ক্ষেত্রে আমাদেরকে গভর্নমেন্ট পিপিআর রুলস ফলো করে করতে হয়। এই জন্য প্রজেক্টের কাজ কমপ্লিট করতে অনেক সময় অনেক লেট হয়ে যায়। এই ক্ষেত্রে যে কোনো রিসার্চের ক্ষেত্রে এই প্রসেসটাকে আরো ফ্যাসিলিটেট করার জন্য কিংবা প্রসেসটাকে আরো ইজি করার জন্য কোনো পলিসিটাকে আরো ইজি করা উচিত কিনা বা কি করা উচিত বলে আপনার মনে হয়? আমি একটু শাহরিয়ার স্যারের কাছে প্রশ্নটির উত্তর জানতে চাইবো, তারপর আমি জিয়া স্যারের কাছেও আসবো। আচ্ছা, অভিজিৎ, তোমার প্রথম প্রশ্নটা কি ছিল? স্যার প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশে যে সমস্ত রিসার্চের জন্য আমাদের ইকুইপমেন্ট কিনতে হয়, তার জন্য আমাদের যে গভর্নমেন্টের পিপিআর ফলো করতে হয় বা যে রুল গুলো ফলো করতে হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সেক্ষেত্রে অনেক সময় প্রসেসটা ডিলেইড হয়। তো এটাকে আরো হ্যাঁ হ্যাঁ, ফ্যাসিলিটেট মানে করার জন্য বা ফাস্ট করার হ্যাঁ জন্য বা বুঝতে পারছি। ইজি করার জন্য কি করা হ্যাঁ উচিত অভিজিৎ, আমাদের? বুঝতে পেরেছি। ধরো এটা কিন্তু আমাদের সব প্রজেক্টে হয় না, স্পেশালি আমি বলবো যে গভর্নমেন্ট যে ফান্ডিং প্রজেক্ট গুলো আছে, হ্যাঁ আমি বলবো যে আমরা এখন একটা গভর্নমেন্ট ফান্ডে যে প্রজেক্টটা করতেছি তোমার ওই যে ইপিআরসির, সেখানে আমাদের এই প্রবলেম গুলো ফেস করতে হয়। মানে গভর্নমেন্ট যেটা প্রকিউরমেন্ট পলিসি বা মানে প্রকিউরমেন্টের আমার যে যে রুলস আছে সেই রুলস গুলো ফলো করে করতে হয়। এটা হয়তো গভর্নমেন্ট ইনস্টিটিউশন গুলোর জন্য ইজিয়ার হয়, যে হয়তো বুয়েটে ওটা প্র্যাকটিস আছে যে গভর্নমেন্ট ইনস্টিটিউশন, কিন্তু আমরা স্পেশালি যে আমরা যারা আমাদের ব্যাকগ্রাউন্ড যে প্রাইভেট বা আমরা যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, যার ফলে এই যে টেন্ডার করে তারপরে তোমার এগুলো টেন্ডার করা হয়, টেন্ডার ইভ্যালুয়েশন করতে হয়, তারপরে ইভ্যালুয়েশন কমিটি থাকে, এই প্রসেস গুলোর সাথে আমরা পরিচিত না এবং এগুলো আমাদের জন্য হয় কি অনেক সময় সাপেক্ষ হয়ে যায়। যেমন ইনফ্যাক্ট আমি যেটা যে আমরা যে ফিউচার গ্রিড স্মার্ট গ্রিড নিয়ে যে কাজটা করতেছি, ইনফ্যাক্ট এটা গভর্নমেন্ট ফান্ড যেহেতু, কাজে আমাদের প্রকিউরমেন্ট গত 6-7 মাস ধরে কিন্তু আমরা পারচেস করতে পারছি না আর কি। হ্যাঁ, তো মানে এই চ্যালেঞ্জ গুলো রয়ে গেছে, কিন্তু এই চ্যালেঞ্জ গুলো কিন্তু স্পেশালি প্রাইভেট সেক্টর ফান্ড বা বাইরের ফান্ডিং গুলোর জন্য কিন্তু এই প্রবলেমটা হয় না। তো এটা নিয়ে আমরা যেটা করেছি যে আসলে ইপিআরসি যেখান থেকে আমরা এই ফান্ডটা পেয়েছি, আমরা ডিসকাস করেছি এবং আমরা বলেছি যে আপনার এই প্রকিউরমেন্ট পলিসিটা স্পেশালি রিসার্চের জন্য এটা ইজিয়ার করতে। কারণ দেখা যাচ্ছে কি একজন রিসার্চারের বা এটার যে পিআই থাকে, প্রিন্সিপাল ইনভেস্টিগেটর বা টিম লিডার থাকে, তাহলে তার বিশাল মানে সময় এর পিছনে ব্যয় করতে হয়, পেপারে অ্যাড দিতে হয় এবং এগুলো হয় কি আমরা যে প্রজেক্টের একটা যে টাইম লাইন আমরা ডিজাইন করি যে এই সময়ের মধ্যে আমরা এই জিনিসগুলো করবো, দেখা যাচ্ছে আমাদের এই প্রকিউরমেন্ট প্রসেস ডিলের জন্য আমাদের প্রজেক্টটা মানে অনেক ডিলে মানে দেরি হয়ে যায়। মিনিস্ট্রি থেকে এটা বলেছে যে হ্যাঁ রিসার্চের জন্য এই জিনিসগুলো ইজিয়ার করবে। আমরা আশা করছি যে সামনে হয়তোবা এই অবস্ট্রাকল গুলো থাকবে না এবং আমি মনে করি যে রিসার্চে যদি আমরা আমরা মনে করি যে আমাদের দেশ আমরা সামনে এগিয়ে যাব বা আমরা এগিয়ে যেতে যদি চাই, তাহলে এই জিনিসগুলা ইজিয়ার করতে হবে, এটা কোনো বিকল্প নেই। ধন্যবাদ স্যার। আমি একটু জিয়া স্যারের কাছে একটি প্রশ্ন নিয়ে আসতে চাই। আমাদেরকে রাবায়েত সাদনান আমাদেরকে প্রশ্ন করেছেন, দেশে ইন্ডাস্ট্রি কতটুকু রিসার্চ রিলেটেড কাজ করে, বাইরে ইন্ডাস্ট্রি গুলো যেরকম রিসার্চের কাজ করে আমাদের দেশে সেই সুযোগ কতটুকু রয়েছে? আসলে আমরা কতটুকু রিসার্চ করার ব্যাপারে উৎসাহী, এটা আমি একটু রিকোয়েস্ট মানে বলবো। কারণ কিছু কিছু ইন্ডাস্ট্রি, যেমন আমি ওয়ালটনের কথা বলতেছি, স্যামসাং আছে, যারা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে চায়, এইসব ক্ষেত্রে যেমন এনার্জি প্যাক আছে আমাদের, এরা এরা নিজেরা রিসার্চ করে, কারণ এদের ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে এদেরকে কোপ করতে হয়। কিন্তু বেশিরভাগ ইন্ডাস্ট্রি কিন্তু বাংলাদেশে লোকাল মার্কেটকে সার্ভ করে। যারা লোকাল মার্কেটকে সার্ভ করে তাদের আসলে রিসার্চটা ইম্পর্টেন্স না, কারণ রিসার্চের পিছনে সময় না দিয়ে তারা একটা এরা আসলে ঠিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান না বলে আমি এটাকে বলতে পারি, এরা আসলে বাইরের একটা টেকনোলজিকে এখানে ইমপ্লিমেন্ট করে জাস্ট আমাদের সাপ্লাই চেইনটাকে মেনটেন করে। কাজে এদের জন্য রিসার্চটা খুব বেশি ইম্পর্টেন্স না। কিন্তু আমাদের যারা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হিসাবে যারা নিজেদেরকে দাবি করতে চায়, যেমন এখন প্রাণ অনেক কাজ করতেছে, প্রাণ আরএফএল, এরা প্রচুর এরা যখনই লোকাল মার্কেট ছেড়ে বাইরের মার্কেটে যাবে তখনই রিসার্চটা আসবে, কারণ লোকাল টেকনোলজি, ইন্টারন্যাশনাল টেকনোলজি এদেশে কিনে এনে আমি আমার দেশি মার্কেটটাকে সার্ভ করলাম, কিন্তু বাইরে যদি যেতে চাই একই টেকনোলজি তো ওখানেও অ্যাভেলেবল।
কাজে ওখানকার মার্কেটকে আমার টেকনোলজিকে নিতে গেলে আমাকে অবশ্যই একটা কাটিং এজ কিছু রাখতে হবে আমার মধ্যে। কাজে যত মানে আমাদের এখানে যত এরকম ব্র্যান্ড আসবে তত রিসার্চ অপরচুনিটি বাড়বে। লোকাল মার্কেটের জন্য যারা রিসার্চ করে তাদেরকে আমি বলবো না যে তারা আসলে মানে খুব একটা রিসার্চ ওরিয়েন্টেড। কাজে অপরচুনিটিটা আসলে ওপেন হচ্ছে এই ধরনের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো বাংলাদেশে আসায়। এখন কথা আমাদের যদি লোকাল কোনো মোটর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট খোলে, ইলেকট্রিক ভেহিকল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট খোলে, তাহলে অবশ্যই দেখা যাবে, যেমন ইফাদ আমি যত জানি তারা এখানে একটা ইলেকট্রিক ভেহিকল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট করতে চাচ্ছে, অবশ্যই তাদের একটা রিসার্চ উইং থাকবে, সেখানে কিছু অপরচুনিটি ক্রিয়েট হবে, তো এরকম থাকবে। আর প্রকিউরমেন্টের ক্ষেত্রে শারীর ভাইয়ের কথাই ঠিক, আসলে প্রকিউরমেন্ট যখন পাবলিক প্রকিউরমেন্ট হয় তখন পিপিআর করতে হয়। এটা পাবলিকের টাকা গভর্নমেন্ট কোনোদিন এমনি খরচ করতে দিবে না, যদিও পিপিআর ফলো করলে দেখা যায় সময় বেশি লাগতেছে, মানে অনেক ব্যাপার আছে। তো এগুলো আমরা শিখি হলো আমরা পাবলিক বিভিন্ন টিসির মেম্বার হিসেবে আমাদেরকে পিডিবি, পিজিসিবি বিভিন্ন অর্গানাইজেশনে বুয়েট থেকে পাঠানো হয় টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে। তো ওইখানে কাজ করতে করতে আমরা পিপিআরটা জেনে যাই, আমরা পিপিআরটা জানি, এই জন্য আমাদের জন্য এগুলা পাবলিক প্রকিউরমেন্ট করাটা একটু ইজি। কিন্তু আমাদের ক্ষেত্রে যে মানে বাইরে যে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্টের ক্ষেত্রে সমস্যা হয়, কাজে পিপিআর ফলো করলে জিনিসটা লেন্দি হয় ঠিক, কিন্তু ট্রান্সপারেন্সি আবার একটা ব্যাপার আছে। পাবলিক মানিকে আমি এমনি খরচ করতে পারি না, কাজে যতদিন বাংলাদেশে পাবলিক মানি নিয়ে আমি রিসার্চ করব পিপিআর আমাকে ফলো করতেই হবে। এটা মনে হয় এটার ব্যত্যয় মানে সিপিটিউ থেকে করতে দিবে কিনা আমি ঠিক শিওর না, তবে পিপিআরটা যদি আমরা একটু আগে থেকে ফলো করা যায় প্রকিউরমেন্ট প্ল্যান, সমস্যা যেটা হয় পুরো ফান্ডটাকে আমি ইউটিলাইজ করতে পারি না। পিপিআর ফলো করলে লেন্দি হয় যে 4.5 কোটি টাকা, দেখা যাবে যে ওনার প্রজেক্ট শেষ হয়ে যাচ্ছে কিন্তু 50 লাখ টাকা ওনার টাকাটা খরচ হচ্ছে না। কারণ কি, উনি একটা প্রজেক্টের বাজেট রাখছিল 1 কোটি টাকা, কিন্তু ওখানে 50 লাখ টাকায় ওনার কেনাকাটা হয়ে গেছে, আর 50 লাখ টাকা যে উনি অন্য জায়গায় খরচ করবে ওইটা করতে পারবে না। এখন এইটা কতটুকু রিল্যাক্স করা যায় সেটা, মানে ফান্ডটাকে স্যার আসলে ট্রান্সফার করার কোনো স্কোপ এই ক্ষেত্রে নেই। হ্যাঁ, এগুলা বিভিন্ন খাত আছে পাবলিক মানির ক্ষেত্রে, আসলে এই জিনিসগুলো আমরা যেহেতু টেকনোলজি নিয়ে কাজ করি আমাদেরকে এগুলো শেখানো হয় না। এইরকম 2টা প্রজেক্ট করলে শাহরিয়ার ভাই খুব ভালো শিখে যাবে কি করে টাকা খরচ করতে হয়। স্যার এই ক্ষেত্রে আমি আপনাকে একটি প্রশ্ন জানতে চাইবো, সেটি হচ্ছে যে আমরা যারা রিসার্চে যেতে চাই বা স্টুডেন্টরা যারা রিসার্চে যেতে চায়, তাদের টেকনিক্যাল স্কিল এবং তাদের নতুন কিছু জানার আগ্রহের পাশাপাশি নন টেকনিক্যাল অনেক স্কিলও তো স্যার আসলে তাদেরকে দরকার হয়। যেরকম আপনি পিপিআর এর কথা বললেন, প্রকিউরমেন্ট পলিসি গুলোর কথা বললেন, কিংবা ডকুমেন্টেশনের কথাগুলো বললেন, এগুলো তো ইকুয়ালি ইম্পর্টেন্ট একজন রিসার্চারের জন্য আসলে মেনটেন করা, স্পেশালি যদি গভর্নমেন্ট ফান্ড নিয়ে কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে আসলে আর কি কি স্কিল স্যার আদার দ্যান টেকনিক্যাল, আমি এর আগে আপনাকে প্রশ্ন করেছিলাম যে টেকনিক্যাল তার কি কি নো হাউ থাকা উচিত, টেকনিক্যাল স্কিলের পাশাপাশি আর কি কি ম্যানেজারিয়াল স্কিল আসলে একজন স্টুডেন্টের বা একজন রিসার্চারের জন্য ইম্পর্টেন্ট? যদি আমি যদি বলি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য আমি বলবো যে কিছু অ্যাকাউন্টিং স্কিল লাগে, কারণ আমার যে বিভিন্ন রিসার্চ প্রজেক্টে হোক, আমার যে ফিনান্সিয়াল জিনিসটা এটা যদি আমি অ্যাকাউন্টেন্ট রাখি তাহলে আমাকে কাউকে দিয়ে এটা ম্যানেজ করতে হয়। তো দেখা যাবে আপনাকে এই সাথে একটু যুক্ত করে নেই স্যার, আমরা জানি যে ইউনিভার্সিটিতে আমরা যখন আসলে আন্ডারগ্রেড লেভেলে বিভিন্ন কোর্স করি তখন আমাদের ইঞ্জিনিয়ারিং এর জন্য অ্যাকাউন্টিং কোর্সটিও পড়তে হয়। আমি যদি এটি স্পেশালি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, কারণ আমরা দেখেছি যে স্টুডেন্টদের বেশিরভাগেরই একটা ধারণা থাকে যে আমি তো ইলেকট্রিক্যাল পড়তে এসেছি, আমাকে কেন অ্যাকাউন্টিং, সোশিওলজি, ইকোনমিক্স আমাকে কেন পড়ানো হচ্ছে। তো ওই সাবজেক্টগুলো যে তাদের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট, সেই জায়গাটা আমি আশা করছি যে আপনার কথায় স্টুডেন্টরা এখন খুব ক্লিয়ারলি বুঝতে পারবে। হ্যাঁ, অ্যাকাউন্টিংটা একটু লাগে, খুব বেশি যে না, এটা যে পরে শেখা যাবে না তা না, তবে ওই যে অ্যাকাউন্টিং কোর্সটা করানো হয় ওখানে অনেক টার্মিনোলজি আমরা শিখে যাই। ওই কোর্সে যে আমি খুব বেশি শিখছিলাম তা না, কারণ ওই কোর্সে আমাদের ক্লাসে আমাদের 2 ক্রেডিটের কোর্স ছিল, এবং আমাদের ক্লাসে দুইটা ব্যালেন্স শিট করানো হয়েছিল। তা আমি ওই খুব ভালো করে ব্যালেন্স শিট করে গেছিলাম, পরীক্ষায় যে ব্যালেন্স শিটটা আসছিল আমি জানতাম, যোগ না করেও জানতাম যে ওটার ব্যালেন্স কত হবে। এইভাবে অ্যাকাউন্টিং শিখে আমার কোনো লাভ হয়নি, ওই অ্যাকাউন্টিং আমার কোনো কাজে আসেনি, কিন্তু টার্মিনোলজি গুলো আমার জানা ছিল, এটা আমাকে ফ্যামিলিয়ারাইজ করছে। তো এইটা আসলে খালি এটা না, তারপরে রিপোর্ট রাইটিং এর বিভিন্ন প্রপোজাল রাইটিংটা আসলে আমি বলবো এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্কিল। এটাকে আমি টেকনিক্যাল স্কিল হিসাবে দেখবো। আমি প্রবলেমটা বুঝি, আমি জানি এটার একটা পসিবল সলিউশন এরকম করে হতে পারে, কিন্তু এইটা একজন মানুষকে বোঝানো,
একটা প্রপোজালের মাধ্যমে মানুষকে বোঝানো, একটা হলো আমি বুঝি, আর একটা হচ্ছে একটা অডিয়েন্সকে বোঝানো। এবং অডিয়েন্স অনেক ক্ষেত্রে নন টেকনিক্যাল অডিয়েন্স থাকে, কারণ আমি যখন একটা প্রপোজাল সাবমিট করি, প্রপোজালটা যারা দেখে সবসময় যে টেকনিক্যাল পার্সন দেখে তা না, অনেক ডিসিশন মেকিং প্রসেসে অনেকে বসে যারা টেকনিক্যাল কিছুই জানে না, কিন্তু সে ওই দেখা যাবে সিইও হয়ে বসে আছে, অথবা সে একটা ইনস্টিটিউশনের মেম্বার, ডিরেক্টর, সে ওই প্রপোজালটা ইভ্যালুয়েশন কমিটির মেম্বার। তাকে আমার প্রবলেমটাকে বোঝানো এবং তাকে আমি যেভাবে সলিউশন প্রোভাইড করতেছি তাকে তো বুঝতে হবে। সে যদি মনে করে যে না এটা আসলে কোনো প্রবলেম না, তাহলে কিন্তু আমি যত ভালোই প্রপোজাল লিখি, মানে প্রবলেম আইডেন্টিফাই করি, সেটা কোনো প্রবলেমই না। তো স্যার কাজেই আরেকটি স্যার বিষয় যেটি আমার মনে হয় যে আমি এই ক্ষেত্রে আপনার সাথে একটু যুক্ত করবো, সেটি হচ্ছে যে আমরা যখন ওরাল কমিউনিকেশন করি তখন আমরা আসলে কাউকে কি বোঝাতে চাচ্ছি সেটা আমাদের জন্য বোঝানোটা যত ইজি হয়, একটা পেপার থেকে বা একটা ডকুমেন্টেশন থেকে কিংবা একটা প্রপোজাল থেকে কিন্তু সেটা বোঝানোটা খুব ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে প্রজেক্ট প্রপোজালটা ঠিক মতো লেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনি যেটি হাইলাইট করছিলেন আসলে আমরা যে এতক্ষণ। রিপোর্টগুলো লিখি বিভিন্ন আন্ডারগ্রেড লেভেলে, এই রিপোর্টগুলোও কিন্তু আমাদেরকে আসলে মানে প্রিপেয়ার করে এ ধরনের রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে। যদিও আমরা খুব গদবাঁধা রিপোর্ট লিখি, কিন্তু এই যে বিভিন্ন এখন হয় বিভিন্ন প্রজেক্ট হয়, প্রজেক্টের রিপোর্ট কম্পোজ করি, কিন্তু এইগুলোতে বিভিন্ন জিনিস শেখা দরকার। বিভিন্ন সফটওয়্যার আছে যেগুলো আমাদেরকে হেল্প করে। এখন কপিরাইট ব্যাপারটা খুব বেশি চলে আসছে, এখন প্ল্যাগারিজম খুবটা চলে আসছে, কাজেই এগুলো চেক করতে হয়। বিভিন্ন সফটওয়্যার আছে যেগুলোতে চেক করা যায়। কাজে আমি যদি একটা প্রপোজাল লিখি এর মধ্যে যদি কপি পেস্ট চলে আসে বেশি, তাহলে কেউ যদি চেক করতে যায় সফটওয়্যারে, সেখানে যদি বলে দেয় যে এটা কপি পেস্ট, দেখা গেল আমি কিছু স্টেটমেন্ট কপি করছি কিন্তু প্রবলেমটা কপি না, কিন্তু বলে দিল এটা 50% কপি, তাই হয়ে গেল যে আমার প্রবলেমটাই 50% কপি হয়ে গেল। এক্স্যাক্টলি কাজে এক্স্যাক্টলি। এই খুব কেয়ারফুল থাকতে হবে। এইগুলো জিনিস আসলে এগুলো খুব বেশি কমপ্লিকেটেড না, কিন্তু একটা ছেলে কিন্তু এগুলো শিখতে পারে। বিভিন্ন এক্স্যাক্টলি সফটওয়্যার আছে, যেমন আমরা স্যার আমার, এক্সেলটা, জি আমি জি। একটু বলে নিই, আমি এক্সেলটা, আমরা যারা এক্সেলে কাজ করি আমরা কিন্তু এক্সেলের 1%ও কাজ করি না। এক্সেল প্রচুর পাওয়ারফুল একটা সফটওয়্যার, যেটা আমাদের অ্যাকাউন্টিং খুবই বেশি লাগে আমাদের এক্স্যাক্টলি প্রজেক্টের ক্ষেত্রে। কাজে এক্সেলটা খুব ভালো শিখতে হতে পারে, এটা মনে জি। হতে পারে। আর একটা হলো প্রেজেন্টেশন। এক্স্যাক্টলি প্রেজেন্টেশন স্কিলটা তো আসলে বলার অপেক্ষা রাখে না, যে ক্ষেত্রে বুয়েটের ছেলেরা অনেক পিছায় থাকে। আমি নাম বলছি না, একটা প্রাইভেট, আমি বিভিন্ন কমিটিতে যাই, ওই যে আইবি অ্যাক্রিডিটেশনে। আইবি অ্যাক্রিডিটেশন একটা ইউনিভার্সিটিতে গেলাম, ঢাকার একটা বিখ্যাত ইউনিভার্সিটি, অবশ্যই ইউনাইটেড না, ইউনাইটেডে আমাকে দেয় নাই কারণ আমি ইউনাইটেডে পড়াতাম, কাজে ইউনাইটেডে আমাকে দেয় নাই। তো অন্য একটা ইনস্টিটিউশনে গেলাম, তো তাদেরকে আমি তাদের ল্যাব ম্যানুয়াল দেখলাম, তাদের পরীক্ষার কোশ্চেন দেখলাম, খুবই নর্মাল। এবং ছেলেদের সাথে কথা বললাম, ছেলেদের পড়াশোনার লেভেল খুবই নর্মাল, এবং ওরা অনেক বেসিক জিনিসই বোঝে না। কিন্তু যখন কিছু বলতে চাচ্ছে, যখন আমি বললাম যে এটা সম্পর্কে বলো, ও বোঝাই যাচ্ছে ও বেসিকটা বোঝে না, কিন্তু ও আমাকে এত সুন্দর একটা লেকচার দিয়ে দিল, আমি হারাই গেলাম যে আসলে আমি কি কোশ্চেন করছিলাম। ও আমাকে ওর পয়েন্ট যেটা ও জানে সেখানে নিয়ে গেল। কাজে এক্স্যাক্টলি। ওর প্রেজেন্টেশন স্কিলটা অসম্ভব ওই ওদের ভালো। তো এইটা আসলে আমি বলবো যে এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু তার মানে এই না যে আমি জানবো না। আমি জেনে যদি প্রেজেন্টেশন স্কিলটা ভালো রাখতে পারি, তাহলে কিন্তু সোনায় সোহাগা আর কি। তা আমি বলবো যে আমার টেকনিক্যাল নলেজটা থাকবে, তার সাথে প্রেজেন্টেশন, ওরাল প্রেজেন্টেশন অ্যাজ ওয়েল অ্যাজ প্রেজেন্টেশন থ্রু রাইটিং, এই দুইটা খুব দরকার। স্যার আপনার জানার সুবিধার্থে একটু বলে রাখি, স্যার আমরা ইউআইইউ তে যেহেতু আমাদের কারিকুলামটা রেগুলার আপডেটেড হয়, তো স্টুডেন্টদের প্রেজেন্টেশন স্কিলটা বাড়ানোর জন্য কিংবা প্রজেক্টের ম্যানেজমেন্ট বা ফাইন্যান্সিংটা শেখানোর জন্য আমরা যেটা করলাম যে আমাদের যখন আমাদের টিপিক্যাল যে থিসিসের যে প্রসেসটা ছিল সেটিকে আসলে আমরা মডিফাই করে এখন ক্যাপস্টোন প্রজেক্টে নিয়ে এসেছি, যেখানে কিন্তু স্টুডেন্টদেরকে প্রত্যেক সেমিস্টারেই তার প্রজেক্টের আপডেটটা প্রেজেন্ট করতে হয় এবং একই সাথে তাকে একটা গ্যান্ট চার্ট মেনটেন করতে হয়, তাকে প্রজেক্টের ম্যানেজমেন্টটা মেনটেন করতে হয় এরকম। এবং থিওরি কোর্সের পাশাপাশি ল্যাব কোর্স গুলোতেও কিন্তু আমরা চেষ্টা করছি যে রেগুলার যাতে করে প্রেজেন্টেশনটা রাখা যায় স্টুডেন্টদের প্রেজেন্টেশন স্কিলটা বাড়ানোর জন্য। আমি এই মুহূর্তে একটু শারিয়ার স্যারের কাছে যাব। জিয়া স্যার, এবং আপনার কথায় বাংলাদেশের রিসার্চে পটেনশিয়াল নিয়ে এবং ইয়াং রিসার্চার যারা রিসার্চে আসতে চায় তাদের প্রসপেক্টিভ নিয়ে আপনারা অনেক কথা বললেন, কিন্তু আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে কোনো ইয়াং রিসার্চার যে গ্রাজুয়েশনের পরে যদি কোনো রিসার্চে যেতে চায়, যেরকম আমরা যখন আমরা ইঞ্জিনিয়ারিং এর জব খুঁজি আমরা বাংলাদেশের অনেক কোম্পানিগুলোর নাম জানি যে বাংলাদেশে এই সমস্ত কোম্পানিগুলো আসলে খুব ভালো জব প্রোভাইড করে, তো তাদের তাদের সাথে স্টুডেন্টরা ইন্টার্ন করতে চায়, তাদেরকে সিভি পাঠায়। তো বাংলাদেশে এরকম কোনো ইনস্টিটিউশন আছে কিনা আসলে, যদি কোনো একটা স্টুডেন্ট রিসার্চে ইন্টারেস্টেড হয় সেক্ষেত্রে সে তার একাডেমিক ক্যারিয়ারের শেষের দিকে সেই ইনস্টিটিউশন গুলোর সাথে নিজেকে ট্যাগ করার চেষ্টা করতে পারে?
শাহরিয়ার ভাই কোশ্চেনটা শোনেন নাই। হ্যাঁ স্যার, কি শুনতে পাচ্ছেন আমাকে এখন? না না অভিজিৎ, মানে আমি শুনতে পারিনি। হ্যাঁ সরি স্যার, আমি আপনাকে যেটি জানতে চাচ্ছি যে গ্রাজুয়েশনের পরে বা গ্রাজুয়েট স্টুডেন্ট থাকা অবস্থায় আন্ডার গ্রাজুয়েট লেভেলে একজন স্টুডেন্ট যদি রিসার্চার হওয়ার স্বপ্ন দেখে, তো বাংলাদেশে এরকম কোনো অর্গানাইজেশন আছে কিনা? যেরকম আমরা যখন চাকরি খুঁজি তখন আমরা জানি যে পাবলিক সেক্টরে বা প্রাইভেট সেক্টরে এরা হচ্ছে রিনাউন ইঞ্জিনিয়ারিং সেক্টর, বা এখানে আমরা কাজের স্কোপ আছে। তো রিসার্চের জন্য কোন ইনস্টিটিউশন গুলোকে তারা আসলে ফোকাস করতে পারে, বা কোন ইনস্টিটিউশন গুলোকে তারা অ্যাপ্রোচ করতে পারে, সেগুলোর সাথে ট্যাগ হতে পারে বা সেগুলো সম্পর্কে নিজেকে আপডেট রাখতে পারে? বাংলাদেশে এরকম কোনো রিসার্চ ইনস্টিটিউশন যেগুলো স্টুডেন্টদের জন্য ফ্রুটফুল হবে রিসার্চে যদি যদি তারা যেতে চায়, সেক্ষেত্রে এরকম কোনো ইনস্টিটিউশন কি স্যার আপনারা মেনশন করতে পারেন স্টুডেন্টদের জন্য? মানে অভিজিৎ, আমি জানি না যে এটা আমার নেটের কানেক্টিভিটির জন্য কিনা, তোমার কথা কাটা কাটা শুনতে পাচ্ছিলাম। আমি ওকে। যতদূর বুঝতে পারছি যে তোমার কোশ্চেনটা এরকম ছিল যে অনেকটা রিসার্চ ট্রেনিং ইনস্টিটিউটের মতো, তাই তো? জি জি জি, যে কোনো এরকম দেখে রিসার্চ ইনস্টিটিউট আছে কিনা যে ইনস্টিটিউট গুলোকে স্টুডেন্টরা ফোকাস করতে পারে, তাদের সাথে কাজ করার ইচ্ছা করতে পারে এবং তাদেরকে অ্যাপ্রোচ করতে পারে নিজেদেরকে প্রফেশনাল রিসার্চার হিসেবে ডেভেলপ করার জন্য? আসলে আমার মনে হয় যে রিসার্চ ইনস্টিটিউট ওই রকম ভাবে যেটা রিসার্চ ট্রেন আপ করবে এইরকম বোধহয় পৃথিবীর কোথাও নেই। মানে এটা যেটা হতে পারে যে একটা স্টুডেন্ট যখন কাজ করে, ইনফ্যাক্ট যে আমরা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টই বলি, যে আমরা যে প্রজেক্ট বা থিসিস যেটাই করে এটাও কিন্তু একটা রিসার্চ। তো ওখান থেকে কিন্তু সে ডেভেলপ হয়। তো এবং বিভিন্ন ইউনিভার্সিটি যে রিসার্চ ইনস্টিটিউট গুলো আছে, যে স্টুডেন্টরা ওই সমস্ত ইনস্টিটিউট গুলোতে অ্যাফিলিয়েটেড থাকতে পারে। যেমন আমরা আমাদের রিসার্চ ইনস্টিটিউট গুলোতে প্রজেক্টের জন্য এনকারেজ করি, অথবা এখানে যদি সে তার থিসিসটা যদি তোমার প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড করতে চায় বা আমাদের রিসার্চ ল্যাবের সাথে যদি ম্যাচ করে, আমাদের ল্যাবে এসে সে কিন্তু কাজ করতে পারে, যেখানে ধরো তোমার এক্সপিরিয়েন্স রিসার্চ ইঞ্জিনিয়াররা আছে, তাদেরকে হেল্প করতে পারে। ইনফ্যাক্ট এটা বুয়েটের সমস্ত ইনস্টিটিউশন গুলোতেও হয়। যেমন আমাদের যে রিসার্চ ল্যাব, আমি বলি যে আমাদের এখানে কিন্তু আমাদের স্টুডেন্ট সহ বাইরের ইউনিভার্সিটিরও কিন্তু বেশ কিছু স্টুডেন্ট আমাদের এখানে এসে তাদের রিসার্চ করেছে। মানে ধরো ওরিয়েন্টেড অনেক সময় আমরা এটাও পাই, ধরো আমরা যে যে প্রজেক্ট গুলো ধরো ডেভেলপ করি বা ডিজাইন করি, অনেক সময় আসে যে ধরো মিনি গ্রিড বা ধরো সোলার যে মেগা গ্রিড এগুলা করা, যে এগুলা ডিজাইন অপটিমাইজ করা, যেগুলোর উপরে কিন্তু কাজ করে। তো আমি বলবো ডেডিকেটেড ওই রকম নাই, কিন্তু কেউ যদি তোমার রিসার্চ করতে চায় তাহলে তাকে মূলত এখন পর্যন্ত আমি বলবো যে ইউনিভার্সিটি বেসড রিসার্চ সেন্টার গুলো আছে সেখানে করা, প্লাস আরো কিছু আছে, যেমন আমাদের যেটা জিয়া উল্লেখ করলো যে স্যামসাং হয়েছে, তারপরে তোমার ওয়ালটন হয়েছে, তারপরে মিনিস্টার হয়েছে, ওদের কিন্তু ভালো তোমার রিসার্চের স্কোপ আছে এবং তোমার কি রিসার্চ ল্যাব আছে। তো ওই সমস্ত জায়গায় আমি জানি না যে আমার মানে ডিরেক্ট আমার কোনো স্টুডেন্ট ওখানে যায়নি, হয়তো ওদের সাথে তোমার অ্যাফিলিয়েটেড করে এটা হয়তো প্রফেসর অথবা তার যে সুপারভাইজার তার থ্রুতে ওইখানে যে রিসার্চ করতে পারে। কিন্তু এক্স্যাক্টলি। রিসার্চের জন্য ওই রকম মানে পার্টিকুলারলি আমি বলবো যে আলাদা কোনো ইনস্টিটিউট বা কোর্স করার দরকার নেই। এটা হচ্ছে তার নিজে থেকেই তোমাকে তার মানে শিখতে হবে স্যার আসলে বা তাকে সুযোগটা তৈরি ইউনিভার্সিটি, করতে হবে। জি জি, ইউনিভার্সিটি প্রফেসর বা ইউনিভার্সিটি তার থিসিস সুপারভাইজারদের আসলে থ্রুতেই তাকে রিসার্চ ইনস্টিটিউট বা অর্গানাইজেশন গুলোর সাথে কমিউনিকেশনটা রাখা উচিত। ঠিক। আমি স্যার একটু জিয়া জিয়া স্যারের কাছে এই মুহূর্তে যেতে চাবো। স্যার, বাংলাদেশে যে সমস্ত রিসার্চ ইনস্টিটিউট গুলো রয়েছে, স্পেশালি যেগুলো গভর্নমেন্ট রিসার্চ ইনস্টিটিউট যেরকম বিসিএসআইআর, তাদের আসলে রিক্রুটমেন্ট প্রসেসটা কি? বা একজন স্টুডেন্ট যেরকম চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য ডিপিডিসি, ডেস্কো বা পিজিসিবি তে যেভাবে চাকরির জন্য অ্যাপ্লাই করে ইন্টারভিউ দেয়, সেক্ষেত্রে এই ধরনের রিসার্চ ইনস্টিটিউট গুলোর আসলে রিক্রুটমেন্ট প্রসেসটা একটু জানতে চাই স্যার। বিসিএসআই এরও তো গভর্নমেন্ট ইনস্টিটিউশন, কাজেই এদের জন্য অবশ্যই অ্যাড যায়। এটা বোধহয় নন ক্যাডার সার্ভিস, আমি যতটুকু জানি বিসিএসআই এর সার্ভিসটা হচ্ছে নন ক্যাডার জব। তবে এগুলো এগুলোতেও গভর্নমেন্ট অ্যাড যায়, এবং অ্যাডের মাধ্যমেই রিসার্চে মানে বিভিন্ন অর্গানাইজেশন রিক্রুটমেন্ট হয়। শুধু বিসিএসআই না, এরকম আমাদের আরো কিছু ইনস্টিটিউশন আছে, যেমন আমাদের আণবিক শক্তি কমিশন আছে, তারপরে এখন আরো কিছু ইনস্টিটিউশন হচ্ছে বিভিন্ন জায়গায়। তো এগুলোতে গভর্নমেন্ট হলে গভর্নমেন্টের জন্য অবশ্যই রিক্রুটমেন্ট প্রসেসটা খুব ট্রান্সপারেন্ট থাকে। এখানে পেপারে অ্যাড যাবে, বিভিন্ন কোয়ালিটি চেয়ে তারপরে হয়তো রিক্রুটমেন্ট কোনো পরীক্ষা হয়, এভাবে হয় গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলোতে। তবে এগুলো নন ক্যাডার জব, তো অনেক গ্র্যাজুয়েট এটাকে হয়তো ঠিক কমফোর্ট ফিল করে না নন ক্যাডার জবের জন্য, কিন্তু এখানে ওকে। রিসার্চ অপরচুনিটি আছে। আর একটা বলবো যে আসলে হ্যাঁ, আপনারা যে সমস্ত একটা ফান্ডিং পান, সেই হ্যাঁ, ক্ষেত্রে আপনাদের ফান্ডিং এর যে রিসার্চের কাজগুলো হয় সেখানে আপনাদের আরএ অ্যাপয়েন্ট করতে হয়। তো সেগুলো আপনারা মোস্টলি আপনাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদের থেকে দেন। তো এগুলো কি স্যার ওপেন এন্ডেড হয় নাকি এগুলো আসলে আপনারা নিজেরাই আসলে রিক্রুটমেন্ট গুলো ম্যানেজ করেন? তো একজন জেনারেল স্টুডেন্টের জন্য কি এই ফান্ডগুলোতে অ্যাপ্লাই আরে করার কোনো স্কোপ আছে?
হ্যাঁ আছে। যদি আরে হয়, সাধারণত আরে শিপের জন্য যদি আমার কোনো প্রজেক্ট এরকম হয়, যেমন আমি একটা প্রজেক্ট লিখলাম কোনো স্টুডেন্টদের সাথে নিজে একটা প্রবলেম আমরা সলভ করতেছি, সেটার জন্য একটা প্রজেক্ট লিখলাম, প্রজেক্ট পেলাম, তখন আরে হিসাবে ওই স্টুডেন্টকে আমরা হয়তো প্রেফার করব, কারণ ও আমার সাথে ইনভলভ আছে, ওই প্রবলেমটা নিয়ে ও কাজ করে। এই জন্য আমি বলবো যে একটা ছেলের সারে ভাইয়ের সাথে কথা শুনে, যে একটা ছেলে যদি মানে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকেই কিছু রিসার্চে কাজ করে, মানে রেগুলার একাডেমিক কাজ না, কিন্তু একটা রিসার্চ রিলেটেড কাজ নিয়ে কোনো টিচারের সাথে কাজ করে, তাহলে যেটা হয় ও রিসার্চটাও শেখে, আর ওই টিচারের সাথে তার ইন্টারাকশন হলে যেটা হয় যে টিচারটার পরে রেকমেন্ডেশনের জন্য কিন্তু এটা খুব হেল্প করে একটা ছেলে। কারণ দেখা যায় যে আমি ফোর্থ ইয়ারে যে একজন টিচারের আন্ডারে থিসিস করতেছি, কাজে তার সাথে আমার ইন্টারাকশনটা খুব ভালো, কাজে সে আমাকে চেনে, কিন্তু আমাকে যে 3-4টা রেকমেন্ডেশন লেটার লাগবে, এই 3-4জনকে জোগাড় করতে আমার ঝামেলা হয়ে যায়। আমি যে আমার স্টুডেন্টদেরকে বলি যে তোমাকে যে আমি চিনি না, এটার দায়িত্ব তোমার অনেক বেশি আমার চেয়ে, কারণ তুমি আমাকে চেনাওনি তোমাকে। কাজে ফার্স্ট ইয়ার থেকে আমি একজনকে ক্লাস নেই, কিন্তু সে আমাকে তাকে আমি আলাদা করে চিনি না। এমনও আছে, আমি আমার স্টুডেন্ট একজন এরকম রেকমেন্ডেশন লেটারের জন্য আমার কাছে আসছে, তো ওর সাথে আমি কথা বলতেছি কবে ছিলা, কি কোথায় আসো ওগুলো নিয়ে। আর একটা ছেলে হেঁটে যাচ্ছিল আমার রুমের সামনে দিয়ে, আমি তাকে ডেকে বললাম কেমন আছো, তুমি কোথায় অ্যাপ্লাই করতেছো, রেকমেন্ডেশন লেটার লাগবে না? তারপরে ও বললো যে স্যার যখন লাগবে বলবো। তো চলে যাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম, দেখো ওকে আমি ডেকে জিজ্ঞেস করতেছি রেকমেন্ডেশন লেটার লাগবে কিনা, আর তোমাকে আমি জিজ্ঞেস করতেছি তুমি আমার সাথে কোন কোর্সে ছিলা, তাহলে দুজনের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে ও আমার সাথে কাজ করছে, আমি ওকে চিনি। এই একটা ছেলেকে কিন্তু আসলে টিচারদের সাথে কাজ করতে হবে, কাজে এটা করা দরকার। এবং আরএ প্রসেসের রিক্রুটমেন্টটা যদি আমার কোনো ওপেন এন্ডেড হয়, যেমন আমি একটা রিসার্চ প্রপোজাল আমি লিখলাম, এখানে আমার কোনো স্টুডেন্ট নাই, কেউ ছিল না, আমার প্রবলেম, তখন সাধারণত আমরা অ্যাড দিই। এই অ্যাডটা ডিপার্টমেন্টে বা ডিপার্টমেন্টের ওয়েবসাইটে থাকে, তখন আমরা ওপেন এন্ডেড হয় এবং দেখা যায় যে তবে বাংলাদেশে এখন একটা সমস্যা হয়ে গেছে, আমরা বিডি জবে দিই না, কারণ বিডি জবে দিলে এমনি এমনি অ্যাপ্লাই করে মানুষজন, যদি টাকা না থাকে। আমি বিভিন্ন প্রজেক্টের জন্য করে দেখছি যে মোর দেন আমি একটা প্রজেক্টের জন্য কোনো টাকা না চাই অ্যাপ্লিকেশন চাইছি, মোর দেন 1000 অ্যাপ্লিকেশন পড়ছে। এই 1000 অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে আমরা তো প্রথমে ভাবছিলাম শুধু ইন্টারভিউ নিব, পরে আমরা ঠিক হলাম এত তো হবে না, আমরা শর্ট লিস্টেড করে 100 জনের জন্য একটা রিটেন এক্সাম করলাম, পরীক্ষা দিতে আসছে 50 জন, কারণ হচ্ছে বাকি 50 জন আসলে এমনি অ্যাপ্লাই করছে। কাজেই আমি যদি জব না চাই তাহলে অ্যাপ্লাই করার তো দরকার থাকে না, কিন্তু বিডি জবটা আমরা এই জন্য দেই না, যে কারণ তখন মানুষজন না না বুঝে অ্যাপ্লাই করে। এই জন্য আর এই শিল্পের জন্য মানে সাধারণত আমরা বলি আমরা ডিপার্টমেন্টে অ্যাড দেই, আর কোনো প্রজেক্টে যদি কোনো স্টুডেন্ট কাজ করে তখন আমরা ডাইরেক্ট, এটাতে কোনো অ্যাড যায় না, ডাইরেক্ট আমরা তাকে নিয়ে নিই। এটা বোধহয় সবাই শারীর বাইরে বোধহয় এই ধরনের করেই করে। ধন্যবাদ স্যার আপনাকে। শারীর স্যারের কাছে একটু জানতে চাইবো স্যার, আগামী 10 বছর কিংবা 20 বছরে বাংলাদেশে ইলেকট্রিক্যাল সেক্টরে টেকনিক্যাল রিসার্চের ফিউচারটা কি আসলে? আমরা কোন দিকে যাচ্ছি, কোন ধরনের গবেষণা এই ক্ষেত্রগুলোতে নতুন করে আসবে এবং প্রমিজিং হবে বা প্রমিনেন্ট হবে? স্যার আপনার অবজারভেশনটি কি? আমি বলবো যে স্পেশালি যে আমাদের ফিল্ডে যদি আমি বলি, যে বিশেষ করে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ফিল্ডে এনার্জি সেক্টরে একটা বড় রিসার্চ হবে সামনে 10-15 বছর, বিশেষ করে এনার্জি পাওয়ার, কারণ এখানে একটা ট্রানজিশন হচ্ছে, যে আমরা যেটা জানি বলি যে গ্লোবাল ওয়ার্মিং বা এনার্জি সিকিউরিটি যেটাই বলি, এটার জন্য আমাদের ফসিল ফুয়েল বেস যে এনার্জি সেক্টর ছিল এটা কিন্তু শিফট করবে যে রিনিউয়েবল এনার্জি বেসড এনার্জি, মানে এনার্জির দিকে। আর আগেই বলছি যে এটার জন্য যেহেতু রিনিউয়েবল এনার্জি বেসড এনার্জিটা হচ্ছে যে ভেরিয়েবিলিটি আছে, ইন্টারমিটেন্সি আছে, কাজেই এবং স্ট্যাবিলিটির জন্য এটা হচ্ছে যে মানে এই সেক্টরটাতে প্রচুর প্রচুর কাজ হবে। প্লাস স্মার্ট গ্রিড যদি আমরা বলি, যেমন বিগ ডাটা বলি, তারপরে তোমার যে ইনফরমেশন, এই সেক্টরগুলোতে প্রচুর কাজ আসবে। আর যেহেতু বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রি, মানে আমরা আশা করছি যে আগামী 10-15 বছর বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হবে, কাজেই শুধু আমি বলবো যে ইলেকট্রিক্যাল সেক্টরে না, প্রত্যেকটা সেক্টরেই কিন্তু বাংলাদেশ, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা অন্যান্য কম্পিউটার, এই সাইডে কিন্তু রিসার্চের স্কোপ অনেকগুলো আসবে, যে অটোমেশন, তারপরে ডাটা কমিউনিকেশন, ডাটা হ্যান্ডলিং, তারপরে এগুলা রিসার্চ, যেমন মিটারিং এর ক্ষেত্রে যদি আমরা ধরি, যেমন আমাদের যে কনভেনশনাল পোস্টপেড মিটার ছিল এগুলো সব প্রিপেড মিটার হয়ে যাবে, স্মার্ট মিটার হয়ে যাবে, ঠিক আছে? এইসব ক্ষেত্রে কিন্তু প্রচুর মানে রিসার্চের স্কোপ আছে, এনার্জি সেক্টরেও প্রচুর রিসার্চের স্কোপ আছে। তো আসলে আমি তো বলছি যে সামনে যদি কেউ যদি চায় যে ফিল্ডে এসে রিসার্চ করতে, তাহলে আসলে এটার মানে স্কোপটা আমি বলবো যে এটা অলমোস্ট অসীম।
ধন্যবাদ স্যার। আমি একটু জিয়া স্যারের কাছে যেতে চাই। স্যার, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, নিউরাল নেটওয়ার্ক এই জায়গাগুলোতে প্রচুর রিসার্চের অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে এবং আমাদের অনেকেরই একটা ধারণা থাকে যে এগুলো সাধারণত কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের ফিল্ড। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এই ফিল্ডগুলোকে আসলে স্যার আমরা কিভাবে ইনকর্পোরেট করতে পারি আমাদের রিসার্চের কাজে, বা কি কি প্রসপেক্ট আছে আসলে এই ফিল্ডগুলোতে রিসার্চের জন্য? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আমি বলবো যে এটা তো আসলে আমি বলি এটা আলু। হ্যাঁ, এটা ভর্তা করেও খাওয়া যায়, এটা মানে তরকারিতে দিয়েও খাওয়া যায়, আবার এটা ভাতের বদলেও খাওয়া যায়। তা আমরা মানে আমরা যদি বেসিকটা ভালো থাকে তাহলে পরবর্তীতে আমরা এগুলো যে কোনোটাতে সুইচ করা আমাদের জন্য সম্ভব। কম্পিউটার সায়েন্সে এগুলো হয়তো কিছু কিছু জিনিস শেখানো হয়, কিন্তু আমাদেরও কিন্তু ফোর্থ ইয়ারে নিউরাল নেটওয়ার্ক, নিউমেরিক্যাল টেকনোলজি টেকনিক এগুলো শেখানো হয়। কাজে বিগ ডাটা নিয়ে যদি কেউ কাজ করতে চায়, ডাটা প্রসেসিং নিয়ে কেউ কাজ করতে চায়, তাহলে এগুলো আমাদের ইলেকট্রিক্যাল ছেলেদের জন্য যে খুব নতুন জিনিস তা না, হয়তো একটু নিজেকে ইউজ টু করতে হয়। কাজে আর আমাদের হয় কি, আমরা ছোটবেলা থেকে হয়তো আমি কোন ফিল্ডের জন্য নিজেকে তৈরি করব এটার এভাবে আমরা আমাদের ক্যারিয়ারটা চুজ করি না। আমরা আমাদের পারিপার্শ্বিক অবস্থা থেকে এক জায়গায় চলে আসি, এমন অনেক কিছু নিয়ে পড়াশোনা করি যেটা নিয়ে আমার হয়তো ভালোই লাগে না। তো ইলেকট্রিক্যালের কোনো সাবজেক্ট যদি কারোর ভালো লাগে এবং সেটা নিয়ে সে কনসেন্ট্রেট করতে চায়, সেটা দিয়ে শিখতে চায়, পরবর্তীতে ভালো করার সুযোগ অনেক আছে। আমি রিকোয়েস্ট করব যে কোনো স্টুডেন্টকে যে তার যেটা নিয়ে কাজ করতে ভালো লাগে, যেটা তার মনে হয় যে তার মানে নলেজটা সেখানে ভালো, তার পড়াশোনা করতে ভালো লাগে, সেটা থেকে একটু লেগে থাকে। আমাদের এখান থেকে গ্র্যাজুয়েশন করে পরবর্তীতে এমন আমার স্টুডেন্ট আছে যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করতে গেছে, পরে সে পিওর ম্যাথমেটিক্সে সুইচ করছে, পিএইচডি করছে পিওর ম্যাথমেটিক্সে। তো এখন সে পিওর ম্যাথমেটিক্স নিয়ে কাজ করতেছে। কাজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, কিন্তু পিএইচডি হচ্ছে পিওর ম্যাথমেটিক্সে। তো সে রিসার্চ করতেছে কিন্তু পিওর ম্যাথমেটিক্সে, কিন্তু ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইলেকট্রিক্যাল। কাজে এটা যে করা যাবে না তা না, এটা বরং আমি বলবো ইলেকট্রিক্যালে নলেজ থাকলে পরবর্তীতে যে কোনো, যেমন আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে কি করব, মেশিন লার্নিং করে কি করব, একটা মেশিনকেই তো ড্রাইভ করব, আমি তো মেশিনকে ড্রাইভ করব। কম্পিউটার না হয় আমাকে কম্পিউটার ইঞ্জিনিয়াররা আমার সফটওয়্যার ডেভেলপমেন্টে হেল্প করতে পারে, কিন্তু আমাকে একটা মেশিন ড্রাইভ করতে হবে। এই ইন্টারফেসিংটা কে করবে? আমি যদি সফটওয়্যারটাও বুঝি, হার্ডওয়্যারটাও বুঝি, এটা তো আমার জন্য সবচেয়ে ভালো হলো যে আমি হার্ডওয়্যারটা বুঝি, আমি সফটওয়্যারটা নিয়ে কাজ করলাম। যে সফটওয়্যারটা বুঝে সে হার্ডওয়্যারে এসে আটকে যাবে, কিন্তু একটা কম্পিউটার সায়েন্সের একটা ছেলের যে লিমিটেশন, সে হচ্ছে সে হার্ডওয়্যারটা কিন্তু অত ভালো বোঝে না, সে হার্ডওয়্যারটা নিয়ে কাজ করে না, সে সফটওয়্যার নিয়ে কাজ করে, হার্ডওয়্যার লিমিটেশনে আটকে যায়। কাজে আমি বলবো যে আমাদের একটা ইলেকট্রিক্যালের ছেলেদের এই সব ক্ষেত্রে কাজ করার সুযোগটা অনেক। স্যার, এই ক্ষেত্রে আপনাকে আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে একটি জাস্ট ছোট প্রশ্ন করতে চাই যে বাংলাদেশে সাধারণত বাইরের কান্ট্রিগুলোতে ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার সায়েন্স একটি ডিপার্টমেন্ট হিসেবে আমরা চিন্তা করি এবং প্রচুর ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ হয়। বাংলাদেশে তো এই জায়গাটাতে অনেক ঘাটতি রয়েছে যে আমরা আমাদের হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারকে কিংবা আমাদের সিস্টেম আমরা কিভাবে ইনকর্পোরেট করব, আমরা কিভাবে মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইনকর্পোরেট করব, সেই জায়গায় আমাদের ইন্টারডিসিপ্লিনারি রিসার্চটা কি আরো বেশি হওয়া উচিত না? বা আমরা কেন আসলে এটি করতে পারছি না? আমাদের লিমিটেশন গুলো কোথায় যে আমরা কম্পিউটার সায়েন্সের সাথে আসলে ইলেকট্রিক্যাল রিসার্চ গুলোকে কেন আমরা কম্বাইন করতে পারছি না? এটা আসলে আমাদের দৈন্যতা। আমরা নিজেদেরকে নিজেদের ফিল্ডে, যে আমি যদি বলি আমি ভালো, কম্পিউটার বলে কম্পিউটার ভালো, তাহলে দড়ি ধরে টানাটানি শুরু হয়ে যায়, মধ্যেখানে কাজটা হয় না। তা আমরা যদি নিজেদেরকে নিয়ে আসলে একসাথে কাজ করা যায়, সেটা তো সবচেয়ে ভালো। ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ কিন্তু বাংলাদেশে হয়, হয় না যে তা না, কিন্তু এখনো হয়তো অনেকটা লিমিটেড ইন্টারডিসিপ্লিনারি রিসার্চের ক্ষেত্রে। কাজে আমি মনে করব যার যেখানে এক্সপার্টিস আছে তাকে সেখানে অ্যাকনলেজ করা উচিত। এখন আমার কথা, আমার একটা প্রজেক্টের জন্য কিছু সফটওয়্যার সাপোর্ট লাগবে, আমার যদি মনে হয় আমার কম্পিউটার সায়েন্সের কেউ থাকলে আমার ভালো হয়, তাহলে আমি যদি তাকে ইনভলভ করি তাহলে কিন্তু আমার প্রজেক্টটাই ভালো হলো, তাই না? এখন আবার সফটওয়্যার এটাও উল্টা দিকেও, কেউ যদি কম্পিউটার সায়েন্সের একটা প্রজেক্ট নিয়ে কাজ করে, সেখানে যদি কোনো হার্ডওয়্যার লাগে, যদি মনে করে যে না ইলেকট্রিক্যালের একজন এখানে থাকলে কাজটাকে আরো সুন্দর করা যেত, কিন্তু আমরা করি কি, ওই যে আমাদের মধ্যে ট্রাস্টটা খুব কম। যেটা হয়, আমি একটা প্রজেক্ট কাজ করতেছি, তো আমি কাউকে দিয়ে এই এই জায়গাটুকু ম্যানেজ করে কাজটা হয়ে গেল, তখন কাজটা কিন্তু অনেক সময় উইকনেসটা থেকে যায়। আমার জায়গায় সফটওয়্যারের উইকনেস থেকে যায়, ইলেকট্রিক্যালে কম্পিউটারের জায়গায় হার্ডওয়্যারের উইকনেসটা হয়তো থেকে যায়। এই উইকনেসটা দূর করার জন্য আমাদের অবশ্যই ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ হওয়া প্রয়োজন। এটার জন্য আসলে ডিপার্টমেন্ট এক হওয়ার দরকার নেই, কিন্তু মেন্টালিটি এক হওয়ার দরকার আছে।
ধন্যবাদ স্যার। মানে আমার মনে হয় এটা এমনও হতে পারে যে বুয়েটের একজন কম্পিউটার সায়েন্সের লোক বা ইলেকট্রিক্যালের লোক অন্য একটা ইউনিভার্সিটির একটা কম্পিউটার সায়েন্সের মানে এইভাবে ইন্টার ইউনিভার্সিটিও হতে পারে, ইন্টার ডিপার্টমেন্ট হওয়ার দরকার নেই, মেন্টালিটি এক হলে যে কোনো জায়গায় হতে পারে। জি, ধন্যবাদ স্যার আপনাকে আপনার এত সুন্দর আলোচনার জন্য। আমরা আজকে আমাদের প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যারা আমাদের সাথে দর্শক ছিলেন, অনেক ধৈর্য ধরে স্যারদের কথা শুনলেন এবং আশা করি যে যারা রিসার্চকে ক্যারিয়ার হিসেবে নিতে চান তারা একটা সুন্দর গাইডলাইন পেলেন। আপনাদের দুজনের কাছেই যদি একটু আসি, শাহরিয়ার স্যার যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে কিছু বলতে চান। আসলে মোটামুটি বলা হয়ে গেছে, তারপরেও আজকের আমাদের টপিকসটা যেহেতু রিসার্চ বেসড, আমি বলবো যে বাংলাদেশের রিসার্চের স্কোপ আছে। আর আরেকটা, বিশেষ করে ইঞ্জিনিয়ারদের তো ডেফিনেটলি দুইটা জিনিস থাকতেই হবে মাস্ট, প্রবলেম আইডেন্টিফিকেশন এবং প্রবলেম সলভিং, এইটা ক্রিয়েট করতে হবে। আর যারা এখানে যেহেতু বেশিরভাগ স্টুডেন্ট আছে, আমি বলবো যে আমরা যেটা আমাদের একটা টার্গেট থাকে যে জিপিএ ভালো করা, এটা না, বরং জানার চেষ্টা করবো যে সাবজেক্টটা যেটা পড়ছো সেটা আসলে এইটা সাবজেক্ট আমি জানছি কিনা। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা এরকম অনেক স্টুডেন্ট দেখেছি যারা জিপি অনেক ভালো নিয়ে বেরিয়েছে কিন্তু প্রফেশনাল লাইফে খুব ভালো করতে পারেনি। হ্যাঁ, কিন্তু প্রফেশনাল লাইফে তারাই ভালো করতে পারবে যারা হচ্ছে কি তার সাবজেক্টটা জানে। এবং আমাদের কিন্তু পড়ানোর একটা মানে মূল অবজেক্টিভই হচ্ছে কিন্তু তাকে সাবজেক্টটা জানানো। মানে একটা হচ্ছে যে পরীক্ষায় ভালো জিপিএ, এটা অবশ্যই দরকার, কিন্তু তার মানে এই না যে আমার জিপিএটাই শুধু ভালো পেতে হবে। ঠিক আছে, এটা একটা জিনিস। আর আরেকটা হচ্ছে যে যেহেতু বাংলাদেশ, আমি বারবার বলছি যে একটা ডেভেলপিং ফেজে যাচ্ছে, কাজে এখানে প্রত্যেকটা সেক্টরে অপরচুনিটি থাকবে এবং রিসার্চ ডেভেলপমেন্টেরও বিশাল একটা স্কোপ বা অপরচুনিটি সামনে তৈরি হবে। এবং কেউ যদি ইন্টারেস্টেড হয় কাজে এই টপিকসটাও কিন্তু প্রফেশন হিসাবে আমি বলবো, যদিও লিমিটেড, আমি বলবো যে অত খুব বড় ফিল্ড না, কিন্তু তারপরে বলবো ফিল্ডটা কিন্তু একদম ছোট না, কেউ যদি ইন্টারেস্টেড হয়। কারণ আমরা যেটা দেখেছি আসলে কম্পিটেন্ট লোক বা যারা এরকম প্রবলেম আইডেন্টিফিকেশন সলভ করতে পারে এরকম লোক কিন্তু শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীতেই অভাব আছে। কাজে কেউ যদি রিসার্চের দিকে তার নেক থাকে, হ্যাঁ, তাহলে শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো জায়গাতেই সে কিন্তু তার পজিশন করে নিতে পারবে। ধন্যবাদ স্যার আপনাকে। জিয়া স্যারের কাছে আসবো। স্যার, স্যার যেটি বললেন যে রিসার্চের জন্য যে ইন্টারেস্টটা দরকার, সেই ইন্টারেস্টটা যদি থাকে তাহলে বিশ্বের যে কোনো জায়গা থেকে আসলে রিসার্চে ভালো করা সম্ভব। আপনি যদি স্টুডেন্টদের উদ্দেশ্যে, যারা রিসার্চে আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে স্যার, শেষের কথাটুকু। আমরা একদম আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ তোমাকে। আমি যেটা বলবো যে আসলে নিজেকে তৈরি করা উচিত। আমাদের আন্ডার গ্রাজুয়েট এডুকেশন কখনো ওইটা শেখাবে না যে আমি কোন জব করব, আমার ওই জবের জন্য আমাকে প্রিপেয়ার করে দেবে না, আমাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে। শাহরিয়ার ভাই যেটা বলছে আসলে জানা যে আমার মানে সাবজেক্টটাকে আমার জানা উচিত। আমার গ্রেডটা ইম্পর্টেন্ট, কিন্তু গ্রেডটাকে ভালো করতে যায় শুধু মুখস্থ করে করলে কিন্তু কোনো লাভ হবে না। কাজে আমি বলবো যে ছেলেরা যদি আর একটা জিনিস আমি আগেও বলছি যে রিসার্চে কাজ করতে গেলে আগে থেকেই প্রবলেম আইডেন্টিফিকেশন নিয়ে কাজ করতে হবে। কাজে সেকেন্ড ইয়ার এর পর, আমি ফার্স্ট ইয়ারে বলবো না, সেকেন্ড ইয়ার থেকেই যদি একটা ছেলে ছোট ছোট প্রজেক্টে ইনভলভ হয়, রেগুলার পড়াশোনার বাইরে ছোট ছোট প্রজেক্ট নিয়ে কাজ করে, তাহলে হাতে কলমে কাজটাও শেখা হয় এবং সেই কাজে মানে আমাদেরকে ইনভলভ, মানে যেটা হয় যে ছেলেদেরকে আরেকটু মানে নিজেদের প্রিপেয়ার করতে পারে। আমি বলবো যে বাংলাদেশে অপরচুনিটি অনেক, কাজে কেউ যদি নিজেকে রিসার্চার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় তাহলে আগে থেকেই রিসার্চ প্রবলেম আইডেন্টিফিকেশন নিয়ে যেন একটু কাজ করে, এদিকে একটু যত্নবান হওয়া উচিত। আর একটা জিনিস আমি একটু এমফেসিস দিব, সেটা হচ্ছে আমি কি রিসার্চের বের হয়ে আমাকে রিসার্চের ফিল্ডে জব খোঁজার দরকার নেই। আমি যে জবই পাই না কেন, আমার এক্সপিরিয়েন্স গ্যাদারিং এর জন্য সেই জবটাকে আমার জয়েন করা উচিত। কিছুদিন আমি ওই জব করে এক্সপিরিয়েন্স গ্যাদার করে লার্নিংটা নিয়ে আমি আমার সুইটেবল জবে সুইচ করতে পারি। এতটুকুই। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাদেরকে। ধন্যবাদ জিয়া স্যারকে, ধন্যবাদ শাহরিয়ার স্যারকে আমাদের সাথে আজকে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য এবং আমাদের শিক্ষার্থীদের জন্য দিক নির্দেশনা দেওয়ার জন্য। যারা শিক্ষার্থীরা আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন এবং আজকে আমাদের প্রোগ্রামটি দেখেছেন তাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভবিষ্যতে ইউআইইউ ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ক্লাব এই জাতীয় আরো অনুষ্ঠান নিয়ে আসবে, যেটি কিনা আমাদের স্টুডেন্টদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য অনেক আশাবাদী, সাহায্যকর হবে। তো সবার সুস্থতা কামনা করছি। করোনা ভাইরাস মহামারীর মধ্যে আপনারা সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।